আচ্ছা, ধন্যবাদ। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বি ওয়ার্ল্ড ওয়াইড থেকে প্যানেল ডিসকাশনের এটা সেকেন্ড সেশন। আমরা আগে একটা সেশন করেছিলাম, সেটা প্রসেস সেফটির উপর আর কি। আমরা মূলত আমাদের সেশনগুলো সেফটির উপর গুরুত্ব দিচ্ছি। সেফটির ব্যাপারে অনেকটা আমরা পিছিয়ে আছি। অনেক সেফটি ইনসিডেন্ট হচ্ছে বাংলাদেশে, ফায়ার অ্যান্ড সেফটি, সেইটাকে ফোকাস করি আমরা কাজ করি। আজকের টপিক হলো কমিউনিটি সেফটি। আপনি যদি ঘর থেকে বের হন তখন কিন্তু আপনি পার্ট অফ কমিউনিটি। তখন দেখবেন কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হই আমরা যখন ঘর থেকে বের হই। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশনের দিক থেকে আমরা জানেন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে কিন্তু আমরা সবসময় উপরে থাকি, এবং 2023 সালে বাংলাদেশের ছিল টপ মোস্ট পলিউটেড কান্ট্রি। তো এটা কিন্তু আমাদের কমিউনিটি সেফটির একটা অংশ। তারপরে আমরা কি হ্যাজার্ডের সম্মুখীন হই যখন আমরা কমিউনিটির প্লেসে আমরা এক্সপোজারে যাই। যেরকম গাড়ির হর্ন, আজকে আমি ঢাকাতে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, গাড়ির হর্ন এটা কিন্তু একটা আমাদের কমিউনিটি সেফটির একটা পার্ট। সেফটি বলতে শুধু সেফটি না, আমরা কিন্তু এখানে হেলথ সেফটি, এনভায়রনমেন্ট, আমরা সহজে সেফটি বলি, এর সাথে কিন্তু হেলথ জড়িত, এনভায়রনমেন্টও জড়িত। আমরা সংক্ষিপ্ত সেফটি বলি, আমাদের বুঝতে হবে যে এর সাথে হেলথ আছে, এনভায়রনমেন্ট আছে, হেলথ সেফটি এনভায়রনমেন্ট। এই গাড়ির হর্ন, উচ্চ শব্দে যে হর্নগুলো, এটা কিন্তু আমাদের কমিউনিটি সেফটির একটা থ্রেট, একটা হ্যাজার্ড আমাদের জন্য। তারপরে বায়োলজিক্যাল হ্যাজার্ড আছে, রাস্তাঘাটে ওয়েস্ট পড়ে থাকে যেখানে সেখানে, সেটাও একটা বায়োলজিক্যাল হ্যাজার্ড আমাদের। অ্যাম্বুলেন্সের সাউন্ডটা কি? ওটাও তো হ্যাজার্ড, নয়েজ পলিউশন প্রচন্ড রকমের। হ্যাঁ, অফকোর্স। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার খাজা আমাকে সহযোগিতা করার জন্য আর কি। নয়েজ পলিউশন, হাই নয়েজ পলিউশন, যে এই ঢাকাতে সব জায়গাতে গাড়ির হর্ন, যেটা অন্য পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না। আপনি এমনকি পাশের ভারতের কলকাতা যান, সেখানে কিন্তু উচ্চ শব্দের হর্ন আপনি পাবেন না, যেটা আমাদের ঢাকাতে আছে। তো এটা একটা হ্যাজার্ড। এয়ার কোয়ালিটি বললাম, এটা বললাম ফিজিক্যাল হ্যাজার্ড আছে, দেখবেন একটা ম্যানহোল খোলা আছে, আপনি পড়ে গেলেন। ফায়ার হ্যাজার্ড আছে, নিত্য নৈমিত্তিক হচ্ছে, আপনার বিভিন্ন রকম প্রেসারাইজড সিলিন্ডার এক্সপ্লোড হচ্ছে। এগুলো সবই কিন্তু কমিউনিটি হ্যাজার্ডের একটা পার্ট। তো যাক, এই জন্য আমরা এই কমিউনিটি হ্যাজার্ড, কমিউনিটি সেফটিটা কিন্তু আমাদের একটা থ্রেটের মধ্যে আছি আমরা বলবো আর কি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য আজকের এই আয়োজন। আজকের আয়োজনের প্রথমে যারা আছেন সবাইকে পরিচয় করে দিব। আমাদের প্যানেলে আছেন প্রফেসর হাফিজুর রহমান, চেয়ারম্যান অকুপেশনাল সেফটি বোর্ড, আইবি। আমাদের সাথে আছেন প্রকৌশলী আল ইমরান হোসেন, তাকে পরিচয় করার দরকার নাই, তিনি এই বি ওয়ার্ল্ডেরই আমাদের একটা পার্ট, এবং তিনি বাংলাদেশের অ্যাস্ট্রের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমির প্রেসিডেন্ট। তিনি আমাদের আছেন এবং তিনি হয়তো থাকেন, আমাদের সাথে কথা বলেন। আমাদের সাথে আছে ডক্টর প্রকৌশলী প্রফেসর ইয়াসির আরাফাত। তিনি আজকের ইনিশিয়াল কিউনিট স্পিচটা তিনি দেবেন, পরবর্তীতে তার উপরে আমাদের প্যানেলে যারা আছেন তারা বক্তব্য রাখবেন। আমাদের সাথে আছেন এলপি গ্যাস ডিস্ট্রিবিউশনের সেফটি এক্সপার্ট প্রকৌশলী লিয়াকত আলী পিঞ্জ। আমাদের সাথে আছেন, আমি জানি না আপনি যুক্ত হয়েছেন কিনা, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রকৌশলী সাইফুদ্দিন মানিক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। জি, আমি উপস্থিত আছি। জি, আচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম প্রফেসর সাইফুদ্দিন আহমেদ মানিক। সর্বশেষ আমাদের আজকের এই প্যানেলের চিফ গেস্ট হিসেবে আছেন আমাদের আইবির পাস্ট প্রেসিডেন্ট এবং আমাদের আইবির ব্যক্তিত্ব, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যিনি আইবিকে এই পর্যায়ে এগিয়ে নেওয়ার পিছনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, প্রকৃতি আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব। আপনারা হয়তো যারা বিদেশে থাকি হয়তো অনেকে প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়ার নামটি জানেন নাই। প্রকৃতি মুভমেন্টের উনি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছেন সামনে থেকে। উনি নুরুল ভাই যারা আছেন সবাই, ওনারা আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাই কিন্তু তার মধ্যে অন্যতম, তিনি প্রকৃতির মুভমেন্টটাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যাপারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবং আইবির পাস্ট প্রেসিডেন্ট এবং পিডব্লিউডির ফার্স্ট চিফ ইঞ্জিনিয়ার। ওনাকে প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া ভাইকে স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে নিয়ে আছেন। তাহলে রফিক, সবাইকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। শুরুতে বি ওয়ার্ল্ডের পক্ষ থেকে বি ওয়ার্ল্ডের ফাউন্ডার এবং অর্গানাইজার ইঞ্জিনিয়ার রেজাউর রহমানকে তার ভূমিকা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রকৌশলী রেজাউর রহমান। আচ্ছা, অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার পিএইচ, অনারেবল অ্যাডভাইজার বি ওয়ার্ল্ড, এবং
চিফ এডিটর অফ সিনার্জি ম্যাগাজিন। আমরা বি ওয়ার্ল্ড যখন আমরা লাস্ট জুনে শুরু করেছিলাম, আমরা যখন দেখেছিলাম যে আমরা প্রতিটা দেশে খুব আইসোলেটেড, আমাদের মধ্যে কোনো কানেক্টিভিটি ছিল না, সেই হাতে আমরা চিন্তা করলাম যে আমরা যদি একটা উদ্যোগ নেই যে সারা ওয়ার্ল্ডের ইঞ্জিনিয়াররা একসাথে এক প্ল্যাটফর্মে আসবে এবং যাদের ট্যালেন্ট আছে তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি, এটা যদি একটা গ্লোবাল হাবের মতো তৈরি করতে পারি, তাহলে এটা আমাদের অনেকটা দেখবো পজিটিভ একটা ইমপ্লিকেশন দেখতে পাবো। তো গত এক বছরে আমরা নলেজ শেয়ারিং সেশন টোটাল 30টা করেছি, প্রতি 2 সপ্তাহ পরপর করি। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা 2 সপ্তাহ পরপর করি। আর এটা হচ্ছে প্যানেল ডিসকাশন সেশন নাম্বার 2, টপিক কমিউনিটি রিস্ক রিডাকশন 1। অনেক ধন্যবাদ জানাচ্ছি চিফ গেস্ট হিসেবে ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভুঁইয়া এখানে জয়েন করার জন্য, মূল্যবান সময় দিয়ে এখানে জয়েন করার জন্য। আপনারা আমাদের সাথে রেগুলারলি থাকবেন, আমাদের প্ল্যাটফর্মটাকে এনরিচ করবেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মজুম হোসেন, অনারেবল অ্যাডভাইজার বি ওয়ার্ল্ড এবং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইউই অ্যাসোসিয়েশন, অ্যান্ড এবং আমি আরো জানাচ্ছি যে অর্গানাইজার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন খান। আমি খুব সংক্ষেপে এবং সবাই যারা ইঞ্জিনিয়ার খাজা আহমেদ এবং সবাই যারা এখানে আছে উপস্থিত আছেন, আমি খুব সংক্ষেপে আমাদের পারপাসটা একটু বলতেছি। আমাদের যে পারপাস ছিল যখন শুরু করেছিলাম, যে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং, গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন, কোলাবোরেটিভ প্রবলেম সলভিং, ফ্যাসিলিটেড মোবিলিটি, global recognition and influence, advocacy and representation, promotion of diversity and inclusion, ethical standard and integrity. আমরা ইন্টিগ্রিটি এই ব্যাপারে খুবই সজাগ এবং এটা আমরা করব। আমাদের যে প্রিন্সিপাল, ফার্স্ট অফ অল আমরা টিম ওয়ার্ক, এটা কোনো ইন্ডিভিজুয়াল এফোর্ট না, এটা যাতে কালেকটিভ একটা অ্যাচিভমেন্ট হয় টিম ওয়ার্কের মাধ্যমে, সেটা আমাদের অবজেক্টিভ। এবং আমরা এখানে যারা যেখানে পরিশ্রম করছেন বা মেধা দিচ্ছেন, তারা যাতে উপরে চলে আসতে পারে, লাইমলাইটে চলে আসতে পারে বা সিগনিফিকেন্ট ইয়াতে চলে আসতে পারে, আমরা সেই ইয়াতে আমরা প্রমোট করব। সেকেন্ড হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট, থার্ড হচ্ছে নলেজ শেয়ারিং অ্যান্ড কোলাবোরেশন, ইন্টিগ্রিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, ইনক্লুসিভিটি অ্যান্ড ডাইভার্সিটি। এখানে অল ইনক্লুসিভ, এখানে কোনো পলিটিক্স নাই, এখানে কোনো স্পেসিফিক কোনো এটা হচ্ছে অন্য যে কোনো বিষয়, পার্সোনাল বিলিফ হোক, পলিটিক্যাল বিলিফ হোক, এটা ইরিলেভেন্ট, এটা ফুললি প্রফেশনাল প্ল্যাটফর্ম। এবং আমরা খুব ডিটারমাইন্ড যে এটা প্রফেশনালিজম দিয়ে এটা সামনে এগিয়ে যাবে। এর সাথে আমরা পলিটিক্যাল ফিলোসফি, রিলিজিয়াস, এটা ইরিলেভেন্ট। তারপর হচ্ছে গ্লোবাল আউটরিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড অ্যাক্রিডিটেশন, কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমাদের অবশ্যই সবাইকে এঙ্গেজ করতে হবে। অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স। আমি খুব সংক্ষেপে বললাম। সবাইকে অনেক ধন্যবাদ বি ওয়ার্ল্ডে থাকার জন্য। এখন রফিক ভাই আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ রেজা তোমার ভূমিকা বক্তব্যের জন্য। এরপরে আসবেন আজকের কিনোট স্পিচ দেবার জন্য প্রকৌশলী প্রফেসর ইয়াসির আরাফাত খান। আমি প্রফেসর ইয়াসির আরাফাত খানকে আজকের উপরে তার স্পিচ দেবার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার পিএইচ, আজকের প্রোগ্রামের মডারেটর। প্রথমেই আমি আজকের এই অনুষ্ঠানের এবং আলোচনা সভার প্রধান অতিথি, প্যানেল মেম্বার যারা আছেন এবং যারা পার্টিসিপেট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট ওয়ার্ল্ড ওয়াইড কে অনেক ধন্যবাদ আমাকে এই সেশনে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যে শুনছিলেন যে আজকের যে ডিসকাশন, এটা বেসিক্যালি হচ্ছে আপনার কিছুটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং আমাদের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো কিভাবে আমরা কমাইতে পারি। এবং আমাদের একেবারে আপনার প্রতিদিনের শুরু থেকেই আমরা যখন সকালে বাসা থেকে বের হই, সিঁড়ি বেয়ে নামতে গেলেই কিন্তু তখন আপনার যদি অসাবধানতা হয় তাহলে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় যখন যাচ্ছি সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু হ্যাজার্ডের উপস্থিতি আছে এবং আমরা যদি সেটাকে ম্যানেজ করে না চলতে পারি তাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সো আজকের যে ডিসকাশন সেটার বিষয় হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের কমিউনিটিতে ঝুঁকি আছে বা আপনার হ্যাজার্ড আছে, সেই হ্যাজার্ডটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে এটা আপনার ঝুঁকিটা বেড়ে যায়। সেই ঝুঁকিটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, এবং আজকের ডিসকাশনের টপিকস আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন সেফটি নিয়ে। এবং আমাদের ঢাকা সিটিতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। সো এখানে রিস্ক রিডাকশনের জন্য কি করা যেতে পারে, কি ধরনের দুর্ঘটনা ঘটছে সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং সম্মানিত আপনার প্যানেল ডিসকাশন যারা আছেন তারাও এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সো আমি একটু স্ক্রিন শেয়ারের জন্য আপনার এখন যে স্ক্রিনটা আছে এটা মনে হয় রিমুভ করতে হবে, তাইলে আমি স্ক্রিনটা শেয়ার করতে পারবো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, তবে পার্শিয়ালি দেখা যাচ্ছে মনে হয়। ফুল স্ক্রিন নেবে না, আপনি এভাবে দিতে হবে। হ্যাঁ প্রফেসর আরাফাত, প্লিজ কন্টিনিউ। ওকে। জি, আমার পরিচয়টা দেওয়া হয়েছে অলরেডি। আমি হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি বুয়েটের কৌশল বিভাগে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। মূলত আমি হচ্ছে আপনার সেফটি, ইন্ডাস্ট্রিয়াল সেফটি বা প্রসেস সেফটি নিয়ে কাজ করি, এবং এই প্ল্যাটফর্মে এর আগে একটা আপনার ডিসকাশনে ছিলাম, সেটা হচ্ছে কেমিক্যাল প্রসেস সেফটি। সো আজকের ডিসকাশন ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন নিয়েও আমার কাজ করা আছে, এবং আপনার আমরা আইবির পক্ষ থেকেও আমি বেশ কিছু ইনসিডেন্ট ইনভেস্টিগেশনে যুক্ত ছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই আসলে আজকের আলোচনায় কিছু শেয়ার করব। সো শুরুতে স্লাইড কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, স্লাইড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ওকে। তো দেখেন এখানে বেশ কয়েকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এফআর টাওয়ারের আপনার দুর্ঘটনা, চুরিহাটা দুর্ঘটনা, রানা প্লাজার ইনসিডেন্ট, এবং আপনার হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট দেখানো হচ্ছে। এবং এই ইনসিডেন্ট গুলা কিন্তু বিশেষ করে ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট আমাদের প্রতিনিয়তই হয়। সো এত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন এত অ্যাক্সিডেন্ট আসলে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। এবং আমরা দেখছি যে প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে অনেক আপনার ফ্যাটালিটি হচ্ছে, এবং কতগুলা লাইফ আসলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে রিস্ক অ্যাওয়ার হওয়ার জন্য। এবং আমরা যদি দেখি যে আসলে আমাদের রিস্ক অ্যাওয়ারনেস কেমন, তাহলে দেখা যাবে যে রিস্ক অ্যাওয়ারনেসের মাত্রাটা আমাদের জন্য অনেক কম এবং ঝুঁকিটা অনেক বেশি। সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং আমরা যদি দেখি আপনার বিভিন্ন রিপোর্ট, যেমন আপনার বিডি নিউজের একটা রিপোর্ট জানুয়ারিতে এসেছে, সেটা হচ্ছে আমাদের যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হয় সেখানে 7,902 জন মারা গেছেন আপনার 2023 সালে, এবং 2022 সালে এই সংখ্যাটা ছিল রোড অ্যাক্সিডেন্টে এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে আপনার মারা যাওয়ার পরিমাণ 9,951 জন ইন 2022। আমরা যদি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের রিপোর্টটা দেখি, তাহলে আমাদের যত অগ্নি দুর্ঘটনা ঘটেছে 2023-এ সেটা সংখ্যা 27,624। এখন এই সংখ্যাটা অনেক বড়, অনেক অ্যাক্সিডেন্ট হয়তো ছোট, সেটা আমরা জানতে পারি না, অনেক অ্যাক্সিডেন্ট রিপোর্টেড হয় না। ফায়ার সার্ভিসের কাছে সব ধরনের অ্যাক্সিডেন্টের রিপোর্ট থাকে, তো তারা একটা স্ট্যাটিস্টিক্স প্রতি বছর দেয়, এবং এটা কিন্তু ইনক্রিজিং একটা ট্রেন্ড আছে। 5 বছর আগে এই সংখ্যাটা ছিল 20,000-এর মতো, এখন এটা হয়ে গেছে 27,624। তার মানে প্রতিনিয়তই কিন্তু অগ্নি দুর্ঘটনাটা বাড়ছে। এবং ভেরি রিসেন্ট ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে যে আপনার এই হাউস হোল্ডের যে গ্যাস এবং ন্যাচারাল গ্যাস, এলপিজি বা সিএনজি, এই রিলেটেড দুর্ঘটনাটা অনেক বেড়ে যাচ্ছে। এখন এই অ্যাক্সিডেন্ট গুলা আসলে কি অ্যাক্সিডেন্ট, নাকি এটা হচ্ছে যে আপনার আমাদের অসতর্কতার জন্য হচ্ছে? আমরা যদি ঢাকা সিটির কথা বলি, তো ঢাকা সিটিকে আসলে একটা ডেড ট্রাপ হিসেবে বলা যায়।
আপনি রাস্তায় বের হলে দুর্ঘটনার শিকার হতে পারেন, আপনি রেস্টুরেন্টে গেলে অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে দুর্ঘটনা হতে পারে, এবং এই ধরনের বেশ কিছু এক্সাম্পল আমরা আজকে দেখব। এবং এভরি কর্নার অফ দিস কান্ট্রি আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি কিন্তু আছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এই সম্পর্কিত একটা মার্ফিস ল আছে, এটা আমার বেশ পছন্দের। সেটা হচ্ছে যে যদি কোথাও কোনো ধরনের হ্যাজার্ড থাকে তাহলে কিন্তু এটা আউট অফ কন্ট্রোলে যেতে পারে। মার্ফিস ল যেভাবে এটাকে ডেসক্রাইব করে, ইফ এনিথিং ক্যান গো রং ইট উইল গো রং। যদি কোনো সম্ভাবনা থাকে, যদি কোনো আপনার হ্যাজার্ড থাকে, সেটা আসলে আপনার আউট অফ কন্ট্রোল হতে পারে, এটা ঝুঁকির কারণ হতে পারে যদি সেটাকে আমরা মেইনটেইন বা ম্যানেজ করতে না পারি। What is its link with the risks? মূলত এভরি আনওয়্যার হিউম্যান ইজ এ সোর্স অফ রিস্ক। তার মানে যে কোনো অসতর্ক মানুষই আসলে ঝুঁকির কারণ হতে পারে। এবং আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে, আপনি শুরুতেই যদি এটা ইনভেস্টিগেশন করতে চান বা এটার কারণ জানতে চান, তাহলে দেখবেন যে এটার শুরুটা আসলে কোনো না কোনো হিউম্যান ইরর থেকে। সো অসতর্কতা বা আপনার আনঅ্যাওয়ারনেস থেকেই আসলে যে কোনো দুর্ঘটনা ঘটে। আমাদের দেশে এখন আপনার 173 মিলিয়ন মানুষ আছে, লিটারেসি রেট হচ্ছে 73.69। এবং এই যে লিটারেসি বা আমরা যারা শিক্ষিত বলছি, আমরা কি আসলে রিস্ক সম্পর্কে অ্যাওয়ার? এই কোশ্চেনের অ্যান্সার আমরা দেব। অ্যাওয়ারনেস হ্যাজ নো কোরিলেশন উইথ এডুকেশন। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি বলি, ইভেন এটা বুয়েটেরই একটা জায়গার এক্সাম্পল, যেখানে আপনার যে এক্সিটটা ওপেন থাকার কথা ছিল সেটা লক করা। এবং আমরা বিভিন্ন দুর্ঘটনার সময় দেখেছি যে ইন্ডাস্ট্রি গুলাতে আপনার যে ইমার্জেন্সি এক্সিট সেটা লক করা থাকে। তার মানে অ্যাওয়ারনেস এর রিলেশন আসলে এডুকেশনের সাথে নাই। আমরা যারা অনেক সময় বলার চেষ্টা করি যে যারা শিক্ষিত তারা, যারা অশিক্ষিত তারা হয়তো অ্যাওয়ার না, আসলে আমরা আমাদের এই অ্যাওয়ারনেস এর সাথে আসলে এডুকেশনের কোনো রিলেশন নাই। এখন যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স ফর রিস্ক ইন বাংলাদেশ, আমাদের যে আপনার ঝুঁকি, যেটা রিস্কটা বাংলাদেশের জন্য কেমন, বা রিস্ক ঝুঁকির পরিমাণটা বাংলাদেশের জন্য কেমন। রিস্ক পোটেনশিয়াল ইজ টু হাই ফর বাংলাদেশ। কারণ আমরা যদি বিভিন্ন, যে এখানে বিভিন্ন ধরনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কতটা অসতর্ক, এবং এই ঘটনাগুলো দেখা যাচ্ছে যে আমাদের চোখের সামনেই প্রতিনিয়ত ঘটে রাস্তাঘাটে। বিকজ অফ টু মেনি অফ আস আর আনঅ্যাওয়ার অফ পোটেনশিয়াল রিস্ক দ্যাট ক্যান হ্যাপেন, যে কারণে আপনার রিস্ক পোটেনশিয়াল বা ঝুঁকিটা অনেক বেশি আমাদের জীবনের প্রতি। আওয়ার রুল ইজ উই ডোন্ট ফলো এনি রুল। এটা একেবারে আপনার আমরা শিক্ষিত সমাজ থেকে শুরু করে একেবারে আপনার গ্রামীণ পর্যায়ে যান, যারা লেখাপড়া জানে না, প্রত্যেকের ক্ষেত্রেই বিষয়গুলা সত্য, এবং আমরা রুল মানতে চাই না, এবং এটা আমাদের কাছে সকলের কাছেই পরিচিত জিনিস। এখন রিস্ক অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রিস্ক সম্পর্কে, ঝুঁকি সম্পর্কে যদি আমরা অ্যাওয়ার না হই তাহলে দুর্ঘটনাগুলো ঘটতেই থাকে। রিস্ক অ্যাওয়ারনেস ইজ দ্য অ্যাকনলেজমেন্ট অফ রিস্ক। প্রথমত হচ্ছে যে ঝুঁকি সম্পর্কে আপনার স্বীকার করে নেওয়া। আমরা অনেক সময় ঝুঁকিটাকে স্বীকারই করি না, এবং আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো পরবর্তী আলোচনায়, যে আমরা অ্যাকনলেজই করতে চাই না যে এই ঝুঁকিটা আছে। এবং যখন কোনো দুর্ঘটনা ঘটে অনেক সময় আমরা কলের দোষ দিই। সো রিস্ক অ্যাওয়ারনেসটা হচ্ছে দ্য অ্যাক্টিভ প্রসেস অফ রিডিউসিং অ্যান্ড ইলিমিনেটিং দোজ রিস্ক। সো এটাকে প্রথমত হচ্ছে যে এটাকে আপনার ঝুঁকিটাকে অ্যাকনলেজ করা, দেন এটাকে কিভাবে ইলিমিনেট করা যায় এবং রিডিউসিং করা যায়, এটা হচ্ছে রিস্ক অ্যাওয়ারনেস মূলত। এখন আমরা আমাদের আলোচনায় আসি যে আসলে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন সম্পর্কে যদি বুঝতে চাই বা অ্যাওয়ার হতে চাই, আমাদের কি কি জানা দরকার। প্রথমত হচ্ছে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়ালস। আমরা যে ম্যাটেরিয়ালস নিয়ে, যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের আশেপাশে আছে বা যে ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করি, তার প্রপার্টিস গুলো আমাদের জানা দরকার। এবং জানা দরকার দ্য নেচার অফ ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন প্রসেস। ফায়ার এবং এক্সপ্লোশন কেন হয়, কিভাবে হয়, কখন হয়, এবং কিভাবে আমরা এই ফায়ার অ্যান্ড এক্সপ্লোশনটাকে কমাতে পারি বা মিটিগেট করতে পারি। তার মানে আমরা ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন সম্পর্কিত যে ঝুঁকি, সেটা সম্পর্কে অ্যাওয়ার হতে গেলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার।
শুরুতে আমি আপনার ফায়ার এবং এক্সপ্লোশনের ডিফারেন্সটা বলছি। মূলত ফায়ার এবং এক্সপ্লোশন বিশেষ করে যদি জ্বালানি রিলেটেড হয়, কারণ এক্সপ্লোশনটা আপনার কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হতে পারে, আবার মেকানিক্যাল ফেলিওরের কারণে হতে পারে, প্রেশারাইজড কোনো আপনার সিলিন্ডার বা ভেসেল এক্সপ্লোশন হতে পারে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে রেট অফ রিলিজ অফ এনার্জি, ফায়ার এবং এক্সপ্লোশন বোথ রিলিজেস এনার্জি। ফায়ার রিলিজেস এনার্জি স্লোলি, রিয়াকশনটা স্লোলি হয় এবং এনার্জি স্লোলি রিলিজ করে এবং ইট ক্যান কন্টিনিউ লঙ্গার। এক্সপ্লোশন রিলিজেস এনার্জি র্যাপিডলি, খুব দ্রুত এক্সপ্লোশনে এনার্জিটা রিলিজ হয় এবং যত কম সময়ে বেশি পরিমাণ এনার্জি রিলিজ হয় সেই এক্সপ্লোশনটা তত বেশি শক্তিশালী হয়। সো আমরা যখন এক্সপ্লোশনের এনার্জি নিয়ে কথা বলি তখন বলি যে এনার্জিটা রিলিজ হয়েছে সেই এনার্জিটা কোনো একটা সাবজেক্টের উপরে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ এক্সপ্লোশনের ফলে একটা ব্লাস্ট ওয়েভ তৈরি হয় এবং ওয়েভটা কি পরিমাণ ধাক্কা দিতে পারে বা প্রেশার দিতে পারে, সেই প্রেশারটার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে এক্সপ্লোশনটা কত বেশি ভয়াবহ। এবং এই ফায়ার এবং এক্সপ্লোশনের ফলে ফায়ার হতে পারে, আবার ফায়ার থেকেও এক্সপ্লোশন হতে পারে। আমরা অনেক এক্সাম্পল দেখেছি যে শুরুতে ফায়ার হয়েছে, পরবর্তীতে এক্সপ্লোশন হয়েছে, আবার অনেকগুলাতে দেখেছি হঠাৎ করে এক্সপ্লোশন হয়েছে দেন ফায়ার হয়েছে। এবং এই ফায়ার এবং এক্সপ্লোশন গুলা আপনার কেমিক্যাল রিলেটেড হতে পারে, বিশেষ করে এক্সপ্লোশনটা কেমিক্যাল রিয়াকশন থেকে হতে পারে। কারণ আমরা জানি যে আমরা যখন একটা জ্বালানি, বিশেষ করে আপনার ন্যাচারাল গ্যাস, এলপিজি বা যে কোনো ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল যখন বার্ন করে, কম্বাশন রিয়াকশন হয়, তখন সেখান থেকে এনার্জি রিলিজ হয় এবং ফায়ারে আমরা এই এনার্জিটা স্লোলি পাচ্ছি, এক্সপ্লোশনে আমরা খুব র্যাপিডলি পাচ্ছি। আমরা কয়েকটা ডেফিনেশন দেখে নিই, বিশেষ করে কোন ধরনের ম্যাটেরিয়ালস গুলো বেশি ভয়াবহ, যাদের ফ্ল্যাশ পয়েন্ট কম। আপনি যদি ডিজেল এবং পেট্রোলের মধ্যে তুলনা করেন বা ডিজেল অকটেনের মধ্যে তুলনা করেন, অকটেনের ফ্ল্যাশ পয়েন্ট ইজ ভেরি স্মল, ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট ইজ হাই। ফলে কোথাও যদি ডিজেল স্পিলেজ হয় সেখানে যে ঝুঁকি, পেট্রোলের স্পিলেজ হলে তার ঝুঁকি অনেক বেশি। এবং অনেক এক্সাম্পল আছে যেখানে পেট্রোল কারটা ডিরেইলড হওয়ার কারণে বা পেট্রোল কারটা ওভারটেক করার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। 2017 সালে পাকিস্তানে একটা অ্যাক্সিডেন্টে 253 জন মানুষ মারা গিয়েছিল। বিশেষ করে যখন ফুয়েল ট্যাঙ্কার গুলো ওভারটার্ন হয়, যেহেতু ওখানে আপনার ফুয়েল থাকে, অনেকে কালেক্ট করতে যায় এবং তখনই দুর্ঘটনা ঘটে। এবং এরকম ধরনের দুর্ঘটনা অনেক দুর্ঘটনার এক্সাম্পল আছে এবং দেখা যাচ্ছে প্রতি বছরই বিভিন্ন জায়গায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ফ্লেমেবিলিটি লিমিট। কোথাও একটা ফ্লেমেবল কেমিক্যালের উপস্থিত থাকলেই যে আপনার সেটা যদি ইয়ারে থাকে সেটা যে ফ্লেমেবল হবে তা না, এটা একটা লিমিট আছে এবং এই লিমিটটা এক এক ধরনের ম্যাটেরিয়ালস এর জন্য এক এক রকম। যেমন যদি আমরা ন্যাচারাল গ্যাসের কথা বলি তাহলে 5 থেকে 15% হচ্ছে আপনার লিমিটটা, রেঞ্জটা। 5% হচ্ছে লোয়ার লিমিট, তার মানে 5% এর নিচে যদি কনসেন্ট্রেশনটা থাকে, ইয়ারের সাথে ঘনমাত্রায় 5% এর নিচেই থাকে, তাহলে কিন্তু সেখানে আপনার ফায়ার ইনিশিয়েট হবে না যতক্ষণ না পর্যন্ত এই লিমিটটা ক্রস করতেছে। এবং এই লিমিটটাকে আমরা বলি এক্সপ্লোসিভ মিক্সচার বা ফ্লেমেবল মিক্সচার। এবং আপার লিমিটের উপরে যখন যাই তখনও আপনার ফায়ার হওয়ার চান্স থাকে না, কিন্তু সেখানে আবার যেটা হয় যে যখন বেশি পরিমাণ আপনার ফ্লেমেবল কেমিক্যালস থাকে তখন অক্সিজেনের পরিমাণ কমে যায়, কারণ টোটাল কনসেন্ট্রেশন তো আমাদের 100% অক্সিজেন, নাইট্রোজেন, এবং সেখানে যখন ফরেন গ্যাস আছে তখন অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যায়, নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কমে যায় এবং অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে গেলে আমাদের সাফোকেশন হয় এবং সেখান থেকে আপনার সেখান থেকে আবার দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্লোশনটা আমরা যেটা বলছিলাম যে র্যাপিড এক্সপ্যানশন অফ গ্যাসেস রেজাল্টিং ইন এ র্যাপিডলি মুভিং প্রেশার অর শক ওয়েভ। যখন হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি কোথাও রিলিজ হয় বিকজ অফ, সেটা হচ্ছে আপনার কম্বাশন রিয়াকশনের ফলে, গ্যাস এবং অক্সিজেনের রিয়াকশনের ফলেও হতে পারে, এবং যখন হয় তখন হাই হিট উৎপন্ন হয় এবং এটা গ্যাসটাকে এক্সপ্যান্ড করে। গ্যাসটাকে যখন এক্সপ্যান্ড করে সে একটা শক ওয়েভ তৈরি করে, এবং আপনি যদি শক ওয়েভের পারপেন্ডিকুলার একটা অবজেক্ট রাখেন এবং সেই অবজেক্টে যে পরিমাণ ধাক্কাটা হবে সেই ধাক্কাটার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে যে কতটা শক্তিশালী এক্সপ্লোশন। এক্সপ্লোশনটা হতে পারে কনফাইন্ড স্পেস এক্সপ্লোশন আমরা বলি অনেক সময়, যদি একটা কনফাইন্ড জায়গায় গ্যাসের উপস্থিতি থাকে সেখানে আপনার কনফাইন্ড স্পেস এক্সপ্লোশন হয়, অর্থাৎ একটা রুমের মধ্যে বদ্ধ জায়গায় যদি আপনার এক্সপ্লোসিভ মিক্সার থাকে কোনো একটা গ্যাসের বা ফ্লেমেবল
কেমিক্যালে, সেখানে এক্সপ্লোশন হতে পারে, কনফাইন্ড স্পেস এক্সপ্লোশন হয়। এবং কনফাইন্ড স্পেসটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে, এটা যত বেশি আপনি স্ট্রং ওয়াল দিয়ে সেই অংশটা ঢাকা থাকবে, সেখানে যখন এক্সপ্লোশনটা হবে সেটা হচ্ছে তত বেশি দেখা যাচ্ছে যে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং আমরা যখন বিভিন্ন ধরনের এক্সপ্লোশনের এক্সাম্পল আমরা দেখবো পরবর্তীতে, আনকনফাইন্ড এক্সপ্লোশনটা হচ্ছে যদি ওপেন জায়গায় রিলিজ হয়। দুই ধরনের ঘটনাই কিন্তু আমরা দেখেছি। আনকনফাইন্ড এক্সপ্লোশনের একটা এক্সাম্পল হচ্ছে গাজীপুরে আপনার কিছুদিন আগে, এই বছরেই এপ্রিল মাসের দিকে সম্ভবত, গাজীপুরে একটা ওপেন জায়গায় একটা সিলিন্ডার থেকে গ্যাস রিলিজ হয় এবং হঠাৎ করে সেখানে একটা এক্সপ্লোশন হয়। সো এটা হচ্ছে আনকনফাইন্ড এক্সপ্লোশন। এবং এই ধরনের এক্সপ্লোশনকে অনেক সময় বলা হয় ভ্যাপর ক্লাউড এক্সপ্লোশন, অর্থাৎ কোথাও যদি ভ্যাপর ক্লাউড জমা পড়ে এবং সেই ক্লাউডের কনসেন্ট্রেশন যদি এই ফ্লেমেবল রেঞ্জের মধ্যে থাকে, সেখানে আনকনফাইন্ড এক্সপ্লোশন হতে পারে। তবে আনকনফাইন্ড এক্সপ্লোশনের থেকে কনফাইন্ড স্পেস এক্সপ্লোশন যেটা, এটা বেশি ভয়ঙ্কর হয়, কারণ এটাতে আপনার এক্সপ্লোশনের ফলে যে যদি এটা বিল্ডিং হয়, বিল্ডিং কলাপস হতে পারে, বিভিন্ন ধরনের আপনার স্প্লিন্টারের মতো কাজ করে। বিশেষ করে আমরা যদি যে বিএমডি পর এক্সপ্লোশনের কথা চিন্তা করি, ওইখানে এক্সপ্লোশনের জন্য কিন্তু অনেক মানুষ মারা যায় এবং টুকরা টুকরা লোহা যে আঘাত করে। ফলে কনফাইন্ড স্পেসের এক্সপ্লোশনটা যেহেতু ওইখানে অনেক বেশি এনার্জি হঠাৎ করে আপনার উইদিন মিলি সেকেন্ড আসলে রিলিজ হয়, এবং অনেক বেশি এনার্জি রিলিজ হওয়ার কারণে আপনার যে ব্লাস্ট প্রেশার যেটা তৈরি হয় ওটা অনেক বেশি হয়। ম্যাক্সিমাম প্রেশার ফর মিথেন কম্বাসন যদি আমরা দেখি, মিথেনের কনসেন্ট্রেশন আমরা যদি দেখি 8 থেকে 12% এর মধ্যে হয়, সেখানে আপনার ম্যাক্সিমাম প্রেশার জেনারেট হয়। লোয়ার ফ্লেমেবিলিটি লিমিটের নিচেই আসলে পরে আমরা পাচ্ছি না, আপার ফ্লেমেবিলিটি লিমিটের উপরে গেলে আমরা পাচ্ছি না, কিন্তু কনসেন্ট্রেশন মোটামুটি 7 থেকে শুরু করে 14% পর্যন্ত যদি যায়, তাহলে আমরা দেখি যে ম্যাক্সিমাম প্রেশার রেঞ্জ 80 থেকে 120 পর্যন্ত হতে পারে। যদি মিথেনের ক্ষেত্রে আপনার কোনো একটা বদ্ধ জায়গায় যদি মিথেন জমা হয় এবং সেখান থেকে কোনো কারণে ইগনাইট হয়। এখন এই ইগনাইট হওয়ার জন্য আমরা সবাই ফায়ার ট্রায়াঙ্গেল সম্পর্কে জানি, যে বিশেষ করে ফ্লেমেবল মিক্সার থাকলেও সেখানে প্রয়োজন হচ্ছে আপনার একটা ইগনিশন সোর্স। এবং এই ইগনিশন সোর্সের কথা যদি বলি, আমরা অনেক সময় বিশেষ করে যখনই ফায়ারের দুর্ঘটনা ঘটে, আমরা তখন বলার চেষ্টা করি যে ইগনিশনটা কোথায় হলো, কোথা থেকে ফায়ারের কোথাও চুলা জ্বালানো হলো। মূলত আমি যদি ইগনিশন এনার্জির অ্যামাউন্টটা দেখি, মিনিমাম ইগনিশন এনার্জি ইজ রিকোয়ার্ড which is very small. আমরা হাইড্রোকার্বনের কথা যদি বলি, মিনিমাম ইগনিশন এনার্জি ইজ 0.25 মিলিজুল, এবং মোস্ট অফ দ্য হাইড্রোজেনের ক্ষেত্রে ভেরি স্মল, মানে 0.02 মিলিজুল। এবং আপনি যদি জাস্ট একটা কার্পেটের উপরে পা দিয়ে ঘষা দেন, তাহলে যে এনার্জি তৈরি হয় সেটা 20 মিলিজুল মতো। তো সেখানে আপনার দরকার হচ্ছে 0.25 মিলিজুল ম্যাক্সিমাম। মোস্ট অফ দ্য কেস মিনিমাম ইগনিশন এনার্জি ইজ বিলো 0.2 মিলিজুল। তার মানে কোথাও যদি আপনার ফ্লেমেবল মিক্সচার থাকে, বিশেষ করে যদি সেটা গ্যাসিয়াস কম্পোনেন্ট হয়, লাইক এলপিজি, ইথানল, মিথানল, অথবা হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাস, সেখানে যে এনার্জিটা দরকার সেটা খুবই কম এনার্জি, এবং এই এনার্জি যে কোনো জায়গা থেকে আসতে পারে। ইভেন আপনার চুলা জ্বালানোর দরকার নাই। আমাদের বাসা বাড়িতে যে কেবল গুলো আছে, সেই কেবলে অনেক সময় দেখবেন যে ভিতরে তারটা লাল হয়ে আছে। ওই যে লাল হয়ে আছে যে হিট, ওই হিটই এনাফ আপনার এই ইগনাইট করার জন্য। এবং কোনো একটা জিনিস যদি ড্রপও করে, সেই ড্রপে যে এনার্জিটা আপনার উৎপন্ন হয় সেটাই 0.2 মিলিজুল থেকে অনেক বেশি এনার্জি। তার মানে কোথাও যদি ফ্লেমেবল আপনার গ্যাসের মিক্সচার তৈরি হয়, তাহলে যে কোনো জায়গা থেকেই এই এনার্জিটা আসতে পারে এবং আপনার এক্সপ্লোশন হতে পারে। সো আমাদেরকে চেষ্টা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফ্লেমেবল রেঞ্জে যাতে আপনার কনসেন্ট্রেশনটা না যেতে পারে, অর্থাৎ ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে যাতে 5% এর উপরে না যেতে পারে, তার আগেই যাতে আমরা ডিটেক্ট করতে পারি এবং আমরা ব্যবস্থা নিতে পারি। কারণ এই যে বলতেছি কনফাইন্ড স্পেস, কারণ কনসেন্ট্রেশন যখনই কনফাইন্ড স্পেস হবে, বদ্ধ জায়গা হবে, সেখানে কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা বাড়ার সম্ভাবনা আছে। এবং ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে এটা হালকা, আপনার যদি ওপেন ভেন্টিলেটেড অ্যাটমসফিয়ার হয়, তাহলে কিন্তু সেখানে আপনার এই গ্যাস জমা হওয়ার সুযোগ নেই। তার মানে ওয়েল ভেন্টিলেটেড জায়গা যদি আপনি ইনশিওর করতে পারেন, আপনার কিচেনটা যদি ওয়েল ভেন্টিলেটেড হয়, জানলা যদি খোলা থাকে, দরজা যদি খোলা থাকে, তাহলে এই কনসেন্ট্রেশন কিন্তু আপনার
ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবে না, যে কনসেন্ট্রেশন থাকবে সেই কনসেন্ট্রেশন হয়তো ফায়ারের জন্য ফেভারেবল হবে না। ফেভারেবল কন্ডিশন হওয়ার জন্য বেশি আপনার কনসেন্ট্রেশন দরকার। সো মিনিমাম ইগনিশন এনার্জির এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি দেখি হাইড্রোজেনের জন্য সবচেয়ে কম 0.018, তার মানে কোথাও যদি হাইড্রোজেনের উপস্থিতি থাকে সেখানে ভেরি সাসেপ্টেবল ফর আপনার ফায়ার অথবা এক্সপ্লোশনের সম্ভাবনা। মিথানল, ইথানল এগুলোর উপস্থিতিও যদি কোথাও থাকে ভ্যাপর হিসেবে, কারণ এই যে ম্যাটেরিয়ালস গুলার কথা বলতেছি এদের ফ্ল্যাশ পয়েন্ট খুবই লো, এবং ফ্ল্যাশ পয়েন্ট যাদের লো তারা সহজেই বাতাসে মিক্স ইভাপোরেট হয়ে বাতাসে আসতে পারে এবং ফ্লেমেবল মিক্সচার তৈরি করতে পারে। সো ফ্লেমেবল মিক্সচার যদি কোথাও তৈরি হয় এবং সেখানে আমরা দেখছি যে আপনার যে রিকোয়ার্ড এনার্জি, ইগনিশন এনার্জি, সেটা খুবই স্মল, সেটা যে কোনো একটা অবজেক্ট ড্রপ থেকে হতে পারে। আমাদের বাসা বাড়িতে যে ইকুইপমেন্ট গুলো আছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেগুলার যে কেবল, সেগুলার যে সুইচ, সেখান থেকে অটোমেটিক্যালি আসতে পারে। ইভেন আমাদের সুইচ দেওয়ারও দরকার নাই, ইভেন আপনার হচ্ছে চুলা জ্বালানোরও দরকার নাই, সেখানে দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আমরা যেটা অলরেডি এক্সপ্লেন করেছি যে ফায়ারের জন্য যেমন তিনটা আপনার অংশ দরকার, অক্সিজেন, ফুয়েল এবং ইগনিশন সোর্স। এক্সপ্লোশন হওয়ার জন্য আমার দরকার মিক্সচার, যে আমার কোন রেঞ্জে মিক্সচারটা আছে, কনফাইনমেন্ট, কেমন কনফাইনমেন্ট আছে, কনফাইন্ড ওপেন অ্যাটমসফিয়ারে আছে নাকি বদ্ধ জায়গা, অক্সিজেন, ফুয়েল এবং ইগনিশন সোর্স। এবং এই পাঁচটা, এটাকে বলা হয় এক্সপ্লোশন পেন্টাগন। এই পাঁচটা যখন এক জায়গায় থাকে তখনই আসলে এক্সপ্লোশনের ঝুঁকি থাকে। সো কনফাইন্ড স্পেসটাকে আমরা যদি ভেন্টিলেটেড স্পেস বা ওয়েল ভেন্টিলেটেড করতে পারি তাহলে কিন্তু ঝুঁকি অনেক কমে যায়। এবং এটা অলরেডি ডিসকাস করা হয়েছে। আমরা যে ফ্লেমেবিলিটি ডায়াগ্রাম, এটা আমরা অনেক সময় ইউজ করি, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি, ইনার্ট সিস্টেম, ইন্ডাস্ট্রি যে রিঅ্যাক্টর গুলো আছে সেগুলোকে ইনার্ট করার জন্য আমরা নাইট্রোজেন ব্যবহার করি। বিশেষ করে যে কোনো একটা ট্যাঙ্কে যদি আমি আপনার ইন সার্ভিসে আনতে চাই অথবা আউট অফ সার্ভিসে নিতে হয় তাহলে আমাদেরকে ইনার্ট গ্যাস ইউজ করতে হয়। কারণ হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু অ্যাভয়েড দিস এয়ারলাইন যখন যাই তখন আপনার এই লোয়ার ফ্লেমিবিলিটি লিমিট এবং আপার ফ্লেমিবিলিটি লিমিটটাকে ক্রস করে, এবং এই যে আপনার অরেঞ্জ জোনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফ্লেমেবিলিটি লিমিট। এই লিমিটের মধ্যে থাকলে পারে সেখানে আসলে ফায়ার এবং এক্সপ্লোশনের ঝুঁকি তৈরি হয়। এবং অনেক দুর্ঘটনার এরকম এক্সাম্পল আছে, ইভেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ার, যেখানে আপনার এই ফ্লেমেবল কনসেন্ট্রেশনে যাওয়ার কারণে ফায়ার এবং এক্সপ্লোশনের দুর্ঘটনা ঘটেছে। এক্সপ্লোশন নিয়ে আমরা অলরেডি বলেছি যে এটা র্যাপিড রিলিজ অফ এনার্জি, এবং ড্যামেজ যেটা হয় বেসিক্যালি যখন এই এনার্জিটা অ্যাবজর্ব করার মাধ্যমে আপনার ড্যামেজ হয়। এবং যে সাইডটা এনার্জি যদি অ্যাবজর্ব না করে তাহলে লার্জার ডিস্টেন্সে যে আপনার ক্ষতি করতে পারে, এবং অ্যাবজর্ব যদি করে ফেলে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যায় ডিস্টেন্সের সাথে। তার মানে যেটা সেন্টার পয়েন্ট সেটা থেকে আপনি যত দূরে যাবেন তত আপনার ঝুঁকি কমবে। এবং এখানে যদি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয় তাহলে কেমিক্যাল রিয়াকশন ফর্মটা মুভ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা যে আপনার স্পিডের যে ভেলোসিটি তার থেকে বেশি ভেলোসিটিতে মুভ করতে পারে রিয়াকশন ফর্মটা, এবং সেটা যখন হয় সেটাকে আমরা বলি ডিটোনেশন। এবং তার থেকে কম যদি হয় আপনার হচ্ছে ভেলোসিটি, যদি শব্দের ভেলোসিটি থেকে কম হয় সেটা হচ্ছে আপনার ডিফ্লাগ্রেশন বলি। এবং ডিটোনেশন যখন হয় এটা বোমের মতো এক্সপ্লোশনটা হয় এবং সেখানে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয় এবং খুব কম সময়ে অনেক বেশি এনার্জি রিলিজ হয়। ডিফ্লাগ্রেশন হয় বিশেষ করে যদি ভ্যাপর ক্লাউড এক্সপ্লোশন টাইপের হয়, যেটা আপনার কনজাস্টেড এরিয়াতে অথবা কনফাইন্ড স্পেসে না, এই ধরনের ক্ষেত্রে যখন এক্সপ্লোশনটা হয় তখন ডিফ্লাগ্রেশনটা হয়। এবং অধিকাংশ ড্যামেজ যেটা হয় সেটা হচ্ছে ব্লাস্ট ওয়েভের যে শকের কারণে যে ব্লাস্ট ওয়েভটা তৈরি হয় সেটা কি পরিমাণ প্রেসার দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। এবং যত বেশি শক্তি হয় ওই আপনার শক ওয়েভ বা ব্লাস্ট ওয়েভটার তত বেশি ক্ষতি করে। এখন আমরা যদি রিসেন্ট এক্সাম্পল দেখি, আমি এই আমাদের যে বেশ কিছু দুর্ঘটনা আপনার লাস্ট 5 ইয়ার্সে ঘটছে সেগুলা নিয়ে অল্প অল্প কিছু কথা বলে যাব। এটা আপনারা অনেকেই জানেন, বাট আমার যেহেতু সুযোগ হয়েছিল বিভিন্ন ইনসিডেন্টে আপনার ইনভেস্টিগেশন কমিটিতে কাজ করার, শুরুতে যদি আমরা প্রথমে যেটা দেখছি যে 2019-এ চুরিহাট্টা এক্সপ্লোশন, এটা আমরা সবাই জানি 71 ফ্যাটালিটিস হয় এবং অনেকে ইনজুর্ড হয় এটাই।
এরপরে 2019 সালে তারই কিছুদিন পরের মান্থেই আপনার প্লাস্টিক প্রসেসিং ইন্ডাস্ট্রি, কেরানীগঞ্জের একটা ইন্ডাস্ট্রি, সেখানে আপনার অগ্নিকাণ্ডের কারণে 22 জন মারা যায়। এফআর টাওয়ার কমার্শিয়াল বিল্ডিং এর ফায়ারে 25 জন মারা যায়, এটা আমরা অনেক সবাই পরিচিত। নারায়ণগঞ্জ মসজিদে একটা এক্সপ্লোশন হয়, সেখানে 34 পিপল মারা যায় এবং আরো অনেকে আপনার ইনজুর্ড হয়। 2021 সালে মগবাজারের একটা এক্সপ্লোশন হয় এবং সেই এক্সপ্লোশনের ফলে 11 জন মারা যায় এবং 100-র উপরে ইনজুর্ড হয়। 2023 সালে গুলিস্তানে বেসমেন্টে একটা এক্সপ্লোশন হয় এবং এক্সপ্লোশনের ফলে 23 জন মারা যায় এবং অনেকে ইনজুর্ড হয়। ভেরি রিসেন্ট আমরা যদি দেখি আপনার বেইলি রোডের দুর্ঘটনাটা, এখানে আপনার রেস্টুরেন্টে যারা এটা আপনার 29 ফেব্রুয়ারিতে আপনার রেস্টুরেন্টে ওই দিন অনেক বেশি ভিড় ছিল লিপ ইয়ার উপলক্ষে, এবং সেখানে 46 পিপল ডাইড এবং অনেকে ইনজুর্ড হয়। 2024 সালে সাভারে একটা ওয়েল ট্যাঙ্কার ওভারটার্ন হয় এবং ফুয়েল স্পিল করার পরে আগুন ধরে যায় এবং আশেপাশের আরো 4টা একটা আপনার হচ্ছে কার এবং আরো 4টা ট্রাকে আগুন ধরে যায় এবং এটাই 2 জন বা 3 জন মারা যায় এবং 8 জন ইনজুর্ড হয়। 2024 সালে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, সিলিন্ডার লিকস। এটা হচ্ছে আপনার এলপিজি একটা সিলিন্ডার, সেটা আপনার রাস্তায় ওপেন জায়গায় গ্যাস রিলিজ হয় এবং এখানে একটা ভেপর ক্লাউড এক্সপ্লোশন হয়। 32 জন ইনজুর্ড হয়ে হসপিটালে আসে এবং 16 জন মারা যায় এই দুর্ঘটনায়। তো দেখতে পাচ্ছেন যে লাস্ট 5 ইয়ার্সে এগুলো সব হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট। এছাড়াও কিন্তু আরো ছোট ছোট অনেক দুর্ঘটনার এক্সাম্পল আছে। ডক্টর আরাফাত, কনক্লুশন ভালো হয় আমার মনে হয়। আমার একটু টাইমের ক্ষেত্রে একটু ওভাররান হচ্ছে, তো প্লিজ ট্রাই টু লিমিট ইওর প্রেজেন্টেশন টাইম। থ্যাংক ইউ। ওকে, সো এখানে এই যে অ্যাক্সিডেন্ট গুলা দেখছেন, এই অ্যাক্সিডেন্ট গুলার ফায়ার এবং এক্সপ্লোশনের যে আমরা কথাগুলো বলছিলাম, সো গ্যাস রিলেটেড যখন দুর্ঘটনাগুলো ঘটছে তখন বেসিক্যালি আমাদেরকে আপনার এই ফায়ার এবং এক্সপ্লোশনের ঝুঁকি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা নিয়ে আমাদের আসলে চিন্তা করা দরকার। এবং যে এই যে অ্যাক্সিডেন্ট গুলো দেখলাম, এই অ্যাক্সিডেন্ট গুলো নিয়ে আমি আর ডিটেলস বলতেছি না, আমার স্লাইড গুলো ছিল, যেহেতু সময় সংক্ষেপ। যেটা জানা দরকার আসলে সেটা হচ্ছে যে এটাকে তাহলে আমাদের এই যে ঝুঁকিগুলো আছে, কারণ আমরা গ্যাসের ব্যবহারটা বন্ধ করতে পারবো না, কিন্তু গ্যাসের যে উপকারিতা আছে, কারণ এটা একটা ক্লিন ফুয়েল, বিশেষ করে ন্যাচারাল গ্যাস এবং এলপিজি ক্লিন ফুয়েল। আমরা এর আগে খড়ি ইউজ করতাম বা বায়োমাস ইউজ করতাম এবং বায়োমাস থেকে যে কালো ধোঁয়া বের হয় সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ফলে এই ক্লিন ফুয়েল গুলা যেমন আমাদের জন্য উপকার হচ্ছে, আমরা সহজে এটা পাচ্ছি এবং ইউজ করতে পারতেছি ক্লিন এনার্জি, এট দ্য সেম টাইম এটা দেখতেছি যে আমাদের জন্য ভয়ের কারণ হচ্ছে। এখন এটা থেকে তাহলে আমাদেরকে এই ঝুঁকি কমানোর জন্য আমাদের কি করা দরকার? একটা হচ্ছে যে এই ঝুঁকিগুলো কমানোর জন্য আমার প্রথমত আইডেন্টিফাই করা দরকার বা ডিটেক্ট করা দরকার যে এটা আপনার প্রেজেন্সটা হচ্ছে কিনা, কারণ কোথাও গ্যাসের লিকেজ আছে কিনা। কারণ আমরা দেখতে পাইছি যে আপনার কনসেন্ট্রেশন 5%-এর উপরে গেলে বা এলপিজির ক্ষেত্রে 2%-এর উপরে গেলে আপনার এটা প্রবলেমেটিক, তার নিচেই থাকলে কিন্তু সমস্যা নাই। তাহলে কি কি কাজ করলে আমরা আপনার এই দুর্ঘটনাগুলো কমাইতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে শেষ করব। আমি অ্যাক্সিডেন্ট গুলো নিয়ে ডিটেলস বলতেছি না, আমরা এক্সাম্পল গুলো নিয়ে আসছিলাম। মূলত যেটা হচ্ছে যে আপনার অলরেডি ডিসকাশনে চলে আসছে যে আপনার ওয়েল ভেন্টিলেটেড কন্ডিশনে যদি আমরা আমাদের সিলিন্ডার গুলা বা আমাদের গ্যাস সিলিন্ডার গুলা অথবা কিচেনের জানলা দরজা খুলে রাখতে পারি, তাহলে কিন্তু আমার এই কনসেন্ট্রেশনটা রিস্ক করবে না এবং আমার ফায়ার এবং এক্সপ্লোশনের ঝুঁকি কমে যাবে। তারপরে আপনার হচ্ছে বিশেষ করে প্রবলেম তখনই হয় যখন আমরা লিক গুলো আইডেন্টিফাই না করতে পারি না, এবং অনেক সময় আমরা যে হোস পাইপ গুলা ইউজ করতেছি, কানেকশন গুলা ইউজ করতেছি, সেটা আপনার সার্টিফাইড না এবং সাব স্ট্যান্ডার্ড, এবং আমরা রেগুলার চেক করি না যে এটা আসলে এখানে লিক আছে কিনা, এবং যার কারণে প্রবলেম গুলা ঘটে থাকে। এবং আরেকটা বিষয় আছে যে আপনার যদি কোথাও গ্যাসের লিক হয় তাহলে কিন্তু আপনি গন্ধ থেকে আপনার বুঝতে পারবেন যে এখানে গ্যাসের লিক আছে। বিশেষ করে এলপিজি যে আপনার গ্যাস আমাদের দেশে ব্যবহার করা হয়, এর অনেকগুলাই আসে হচ্ছে আপনার, আমরা ইম্পোর্টেড এলপিজি গ্যাস ইউজ করি এবং এখানে অডোরেন্ট মিক্স করা থাকে, ফলে আপনার অডোরেন্ট
খুব কম পরিমাণে পিপিবি লেভেলে থাকলেও আপনি গন্ধ পাবেন। তার মানে যদি কোথাও গ্যাসের লিকেজ হয় আপনি কিন্তু গন্ধ পাচ্ছেন। গন্ধ পাওয়ার সাথে সাথে আপনাকে জানলা খুলে দিতে হবে এবং তখন চুলা জ্বালানো যাবে না, এবং আপনার কোনো ধরনের সুইচ কিছু না জ্বালে আগে আপনি দরজা জানলা খুলে দিবেন ভেন্টিলেটেড কন্ডিশনে টু রিডিউস দ্য কনসেন্ট্রেশন। এরপরে দেখা যাচ্ছে যে আমরা বেশ কিছু ইনভেস্টিগেশনে দেখেছি যে এখন যে সিলিন্ডার গুলা ইউজ করা হচ্ছে, যে হোস পাইপ গুলা ইউজ করা হয়, অনেক দেখা যাচ্ছে যে নিচতলায় আপনি সিলিন্ডার রাখছেন, হোস পাইপ গুলা দিয়ে আপনি 5 তলায় নিয়ে গেছেন। এই ধরনের ঘটনা আমরা দেখেছি। এই যে রাইট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা বেইলি রোডে যেখানে দুর্ঘটনা ঘটছে সেখানে সিলিন্ডার থেকে অনেক লম্বা তার দিয়ে আসলে এই কানেকশন গুলা করা। কিন্তু আমাদের দরকার হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস রেটিকুলেশন সিস্টেম সেগুলো ইনস্টল করা, যেখানে আপনার এমএস পাইপ ইউজ করবেন এবং সিলিন্ডার ব্যাংক গুলা ইউজ করবেন টু আপনার রিস্ক মিনিমাইজ করার জন্য। কারণ ফায়ারের সংস্পর্শে আসলে এই তারগুলো কিন্তু সহজেই গলে যাবে এবং গ্যাসগুলো ওপেন হয়ে যাবে এবং এই ফুয়েলটা কন্টিনিউয়াস আপনার একটা জ্বালানি সোর্স হিসেবে কাজ করবে। এবং বেলি রোডে দুর্ঘটনা আমরা দেখেছি যে মাত্র 2 মিনিটে একেবারে নিচতলা থেকে আপনার পুরো বিল্ডিং এ আগুনটা ছড়িয়ে পড়েছিল। এবং এখানে যদি কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফুয়েল না আসে তাহলে সলিড ফুয়েল থেকে আসলে এই ধরনের আগুন ছড়িয়ে পড়ার কোনো কারণ ছিল না। আরেকটা জিনিস আমরা স্টাডি করেছি, আমাদের স্টুডেন্টরাও কিছু কাজ করেছে, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনা ঘটছে এখানে আপনার আমরা কেন বুঝতে পারছি না, বিশেষ করে ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে আমরা অনেক সময় অভিযোগ পাচ্ছি যে এখানে আপনার অডোরেন্ট আমরা দেওয়া হয় না। সো আমরা বিশেষ করে নারায়ণগঞ্জ মসজিদে আপনার ওখানে 34 জন মারা গিয়েছিল এবং তারা কিন্তু কেউই গন্ধ পায় নাই। গন্ধ পাইলে তো আপনার তারা ব্যবস্থা নিতে পারতো, জানলা খুলে দিতে পারতো এবং দুর্ঘটনাটা থেকে রোধ করতে পারতো। সো এবং আরো যে দুর্ঘটনা মগবাজারের এক্সপ্লোশন, তারপরে আপনার গুলিস্তানের এক্সপ্লোশন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই অভিযোগগুলো আসছে যে গন্ধ পাওয়া যায় না। সো আমরা একটা স্টাডি করেছিলাম, সেটা হচ্ছে যে আপনার বিশেষ করে আপনার গ্যাস লাইনে হাউস হোল্ডে যে গ্যাসটা আসলে ব্যবহার করা হয় সেটাতে আমাদের যে বিধিমালা আছে, গ্যাস নিরাপত্তা বিধিমালা এবং বাংলাদেশ গ্যাস অ্যাক্ট যেটা আছে, সেখানে সব জায়গায় বলা আছে যে পাইপ লাইনের গ্যাসে গন্ধ যুক্তকরণটা আসলে বাধ্যতামূলক। কারণ এটাই হচ্ছে প্রাইমারি সেফটি। আপনি যদি ডিটেক্ট করতে পারেন আপনি সেন্সর দিয়ে অথবা গন্ধ থেকে। এখন বাসা বাড়িতে তো আপনার সেন্সর আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি, বাসা বাড়িতে সেন্সর ইউজ করা হয় না, যার কারণে বাসা বাড়িতে প্রাইমারি সেফটি হিসেবে আসলে গন্ধ মিক্স করা, বাসা বাড়ি হাউস হোল্ড গ্যাসে গন্ধ মিক্স করাটা বাধ্যতামূলক এবং সব দেশে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কিন্তু আমাদের দেশে আমরা একটা স্টাডিতে দেখেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে গ্যাস কালেক্ট করেছি, আমরা গ্যাসের গন্ধও পাচ্ছি না। আরেকটা হচ্ছে যে গ্যাসে আমরা ডিটেক্টর ইউজ করেছি, ডিটেক্টর ইউজ করে গ্যাসগুলা কালেক্ট করে সেখানে স্টাডি করে দেখেছি যে আপনার যে গন্ধযুক্ত যে গ্যাস মার্কেটে ইউজ করার কথা সেটা আসলে ইউজ করা হচ্ছে না। আমরা ফিজিক্যালিও গন্ধ পাচ্ছি না, আবার টেস্ট করেও যে এটা কম পরিমাণেও আছে কিনা সেটা আমরা টেস্ট করার চেষ্টা করছি এবং দেখছি যে গন্ধটা নাই। ফলে দেখা যাচ্ছে কি হচ্ছে যে আমাদের আপনার ঢাকা শহরে এই বিভিন্ন পাইপলাইন, প্রায় 30 থেকে 40 বছর পুরাতন পাইপলাইন, এবং এই পাইপলাইন গুলোতে অনেক জায়গায় লিকেজ আছে এবং এই গ্যাসগুলো লিক হয়ে যখন ওপেন স্পেসে আসছে তখন হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু যদি কোথাও কনফাইন্ড স্পেসে জমা হয়, বদ্ধ জায়গায় জমা হয়, তখন হঠাৎ করে এক্সপ্লোশন হচ্ছে। সো মূলত আমাদের অ্যাওয়ারনেসের যেমন ব্যাপার আছে, এট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু এমন ব্যবস্থা করতে হবে যাতে আমরা সহজে এটা আইডেন্টিফাই করতে পারি এবং বুঝতে পারি। কনক্লুডিং নোট হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেসটা দরকার আছে। অ্যাক্সিডেন্ট আর কস্ট এটা শুধুই হয় না, বিভিন্ন ধরনের মিস্টেক থাকে। একটা সিঙ্গেল মিস্টেক থেকে যে কোনো অ্যাক্সিডেন্ট শুরু হয় একটা হিউম্যান এরর থেকে, কিন্তু আপনার এটার জন্য ইট ইজ পসিবল টু ডিজাইন এ সিস্টেম দ্যাট ক্যান প্রিভেন্ট হিউম্যান এরর। অর্থাৎ আমার ভুলের জন্য হতে পারে, বাট সিস্টেমটাই ডিজাইন করা দরকার এমন ভাবে যাতে আমি ওই ভুলটা না করি। সো আমাদেরকে কেয়ারফুল হতে হবে, অ্যাওয়ার হতে হবে। আশা করি ফায়ার এবং এক্সপ্লোশন রিলেটেড আমাদেরকে কিছুটা অ্যাওয়ার করতে পারবে এই প্রেজেন্টেশনের মাধ্যমে। সবাই নিরাপদে থাকুন এবং আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সেটাতেই আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রফেসর ইয়াসির আরাফাত, সবিস্তারে আমাদের এক্সপ্লোশন ব্যাখ্যা করার জন্য টেকনিক্যালি সায়েন্টিফিক প্রফেসর আরাফাত ব্যাখ্যা করেছেন। আমরা খুবই উপকৃত হলাম এই তার এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। যা হোক, আমরা এর পরবর্তীতে এখন
আজকে যারা আছেন এই আজকের আমাদের সেশনের। আমরা এখন প্যানেলে গ্যাসে কেন গন্ধ পাওয়া যায় না কথা বলবেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। মডারেটর সাহেব, জি আমি একটু রিকোয়েস্ট করছিলাম যে আমার একটা বিষয় একটু তাড়া আছে, আমাকে যদি আগে একটু সুযোগ দেন কথা বলার। আচ্ছা ঠিক আছে, আপনাকে সুযোগ দিচ্ছি হাফিজ ভাই। এখন কথা বলবেন প্রকৌশলী হাফিজুর রহমান প্রিন্স, চেয়ারম্যান অকুপেশনাল সেফটি বোর্ড আইবি। আপনি বলবেন প্রকৌশলী হাফিজুর রহমান, আপনার সময় 10 মিনিট। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মডারেটর সাহেবকে এত সুন্দর একটা টপিক আজকে সিলেক্ট করা এবং আয়োজন করার জন্য, এবং এর পরপরই ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাতকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সাবলীল ভাবে আজকের যে বিষয়টা সেটা উপস্থাপন করার জন্য। আজকের যে বিষয় সেটা হলো কমিউনিটি সেফটি। তো কমিউনিটি সেফটিতে যাওয়ার আগে যদি আমরা একটু ছোট সেগমেন্টে যদি আলাপ করি, যে ফ্যামিলি সেফটি যদি বলি আমরা, তাহলে আমরা যে আছি আমাদের এখন প্রায়ই আমরা উচ্চ তলা বিশিষ্ট ভবনে বাস করি। দেখা যায় যে 4 তলা 5 তলা 10 তলা এরকম জায়গায় আমরা বাস করি। তো আমাদের বাসার ভিতরে যে বিপদগুলো আছে সেই বিপদগুলো সম্বন্ধে আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে সেখান থেকে প্রয়োজনীয় কি সেফটি বিষয়গুলো জানা উচিত বা গ্রহণ করা উচিত বিপদের সময়, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে অবহিত করি না। এবং আমরা যেহেতু চাকরিগত কারণে হয়তো আমি অথবা আমার পরিবারের যিনি সিনিয়র সদস্য আমার ওয়াইফ, তারা সবাই বাইরে যায়, আমাদের বাচ্চারাও থাকে অথবা কাজের লোকরা বাসায় থাকে। কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার বিপরীতে তার করণীয় কি, বা ওই হাউসের ভিতরে যারা এই যে আমাদের সিকিউরিটি গার্ড থাকে বা কেয়ারটেকার যিনি থাকেন, তারা এই যে এই আমাদের যে বাড়িতে থাকি আমরা, যে কমিউনিটিতে থাকি, সেখানে করণীয় কি বিপদের সময়, সেই বিপদগুলো সম্বন্ধেও তারা জানে না এবং বিপদগুলোর সময় করণীয় কি তাও জানে না। যদি আমরা বলি যে এই যে আরাফাত অনেকক্ষণ বলছিল যে রান্নাঘরে গ্যাসের বিপদ যেটা, তো এই যে আমরা অনেককে না জানার কারণে ওই রান্নাঘরের ভিতরে কাজের লোককে ঘুমাতে দেই, হয়তো আমাদের স্পেস স্বল্পতার কারণে। কিন্তু এই যে একটা আবদ্ধ ঘরের ভিতরে যদি থাকে এবং গ্যাস লিক করে, তাহলেও কিন্তু অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য তার সেই ফেন্ট হয়ে যেতে পারে, সে মরেও যেতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমরা অবগত করি না। তারপরে এই কাজের লোক সকালবেলায় চোখ মুছতে এসে রান্নাঘরে ঢুকে জানালাগুলো আগে যে খুলে দিতে হবে সেও জানে না, সে চুলা চালানোর জন্য রান্নাঘরের সুইচটা অন করে। তো এর ভিতরে যদি কোনো কারণে গ্যাস লিক করে থাকে এবং আবদ্ধ জায়গায় কিন্তু একটা কনফাইন্ড স্পেসের ভিতরে এক্সপ্লোসিভ মিক্সচার জমে আছে, সেই সময় যদি আমি একটা স্পার্ক করি, তাহলেই কিন্তু রান্নাঘরে এক্সপ্লোশন হবে, একটা ফায়ারও হবে, এক্সপ্লোশন হবে। তো এগুলো আমরা কিন্তু অনেক সময় শিখাই না বা হয়তো মানে ভুলের কারণে বলা হয় না। তারপর আরেকটা জিনিস হলো যে এই একটা আগুন দুর্ঘটনা ঘটতে পারে ঘরের ভিতরে। আরেকটা হলো যে আমাদের ইলেকট্রিসিটির এত যত্রতত্র ব্যবহার, এবং এই ব্যবহারের কারণে অনেক সময় দেখা যায় যে আমার কাজের লোক ইস্ত্রি করছে, যেমন কোনো কারণে যদি কেউ ইলেকট্রিফাইড হয়, ইন দ্যাট কেস কোথায় মেইন সুইচটা আছে এটাও কিন্তু আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে অবগত করি না, এবং মেইন সুইচটা কিভাবে অপারেট করতে হয় সেটাও কিন্তু আমরা মানে বলতে ভুলে যাই বা হয়তো অসতর্কতার কারণে বলি না। তারপরে এই যে নিচে যে সিকিউরিটি গার্ড আছে, যদি আমার ঘরে এখানে আগুন লাগে, তাহলে ওই নিচে যে রাইজারের সাথে একটা ভালভ আছে, সে ভালভটা তলের থেকে যে বন্ধ করে দেওয়া উচিত। মানে 5 তলারটা করবো না, 4 তলারটা করবো না, 3 তলারটা করে, এগুলো কোনো কিছু জানার দরকার নেই, সবগুলো বন্ধ করে দাও, শাট অফ অল দ্য ভালভস। মানে এই যত তাড়াতাড়ি দ্রুত আমরা এই যে ভালভ গুলো ক্লোজ করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা সেফটি ইনশিওর করতে পারবো। তারপরে আমরা যারা মানে মোটামুটি কিছুটা বুঝি আমরা এইসব টেকনিক্যাল বিষয়গুলো স্বল্প মাত্রায়, যে আমাদের ওই যে তিতাসের লাইন থেকে নজলের সাথে একটা ছোট্ট পাইপ দিয়ে তারপরে একটা জুবিলি ক্ল্যাম্প দিয়ে টাইট করে ওখানে লাগিয়ে দিয়েছে, যে চুলার সাথে কানেকশন করে দিয়েছে। তা আমাদের মাঝে মাঝে চেক করা উচিত এটা অনেকদিন ব্যবহারের কারণে এটা কি সরে নজলের অংশ কি দেখা যাচ্ছে কিনা, যে একদম খুলে ছুটে যাওয়ার অবস্থায় আছে কিনা।
এই চেক গুলো আমরা করি না, বা অনেক সময় নিজেও যে চুলার আপনার ওই যে গ্যাসের যে ইয়েগুলো আছে, বার্নারের সুইচ গুলো আছে যেগুলো, ওগুলো আমরা অপারেট করেও দেখি না যে এগুলো নষ্ট হওয়ার পর্যায়ে আছে কিনা। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে করতে পারি, এবং এই বিষয়গুলো যে বাড়িতে জানানো উচিত। আমাদের যেখানে বাস করি আমরা, আমাদের কমিউনিটিতে প্রাইমারি সেফটি নলেজ হিসাবে এগুলো তাদেরকে যদি আমরা কমিউনিকেট করি তাহলে আমরা, আমার মনে হয়, পরিবারের সদস্যদেরকে কিছুটা সেফ অবস্থায় আমরা নিয়ে আসতে পারি। আর একটা বিষয় হলো যে যদি দুর্ঘটনা ঘটে, এই আপদকালীন সময়ে ফ্যামিলি মেম্বার্সরা কিভাবে ওখান থেকে ইভাকুয়েট করবে সেফলি, কি করা উচিত, তাদের কোন পর্যায়ে বের হওয়া উচিত, এগুলোও কিন্তু আমাদের জানানোর দরকার, এবং আমাদের নিজেদেরও জানা দরকার, পরিবারের সদস্যদেরকেও জানার দরকার। আর একটা ক্রিটিক্যাল বিষয়, আপনারা ওই যে জাপান গার্ডেন সিটিতে একটা ঘটনা ঘটেছিল যে 14 তলা বিল্ডিং গুলোতে 11 তলায় সম্ভবত 2টা পরিবার থাকতো। এটা সম্ভবত 1984 সনের ঘটনা বা তার কিছু পরে হবে। সেই সময় ওই 8 তলাতে আগুন লেগেছিল, আগুনটা ওই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছিল। 11 তলা থেকে ওরা বের হওয়ার জন্য ঘরের চাবি টাবি সব তালা টালা মারবে এই চিন্তায় চাবি নিয়ে বের হতে গেছে, যে কি কারণে চাবিটা ভিতরে রেখে বেরিয়ে এসে দরজাটা লক করে দিয়েছিল। দিয়ে তারপরে যখন নামতে গেছে তখন 8 তলার ধোঁয়া উপরে ওঠা শুরু করেছে। তখন তারা দৌড়িয়ে উপরে 14 তলায় গেছে, দেখে 14 তলার ছাদের তালা মারা, এবং তারা ওইখানে সাফোকেশনে মারা গেছে। যখন তারা ফিরে এসেছিল তখন দেখে যে দরজা লক করা। তো এইরকম সিচুয়েশনে যদি সিঁড়ির ঘরে আগুন লাগে তাহলে যারা বাসায় থাকবে তারা কি করবে? তাদেরকে বলতে হবে যে তুমি যে ফ্লোরে থাকো তার উপরে যদি আগুন লাগে তাহলে বেরিয়ে যাবা, আর যদি নিচের ফ্লোরে আগুন লেগে থাকে আর তুমি যদি উপরে থাকো তাহলে তোমাকে ঘরের ভিতরে ঢুকে যেতে হবে, এবং ঘরের ভিতরে যাতে স্মোকের ঘরের ভিতরে না আসে সেই জন্য মেইন ডোরের তলে ওই কাপড় টাপড় ভিজিয়ে ওটাকে সিল করে দিতে হবে, এবং মেইন দরজায় যাতে আগুন না লাগে সেই জন্য এটা ওই কাঁথা বা ছালা বা কাপড় দিয়ে ওটা মাঝে মাঝে ভিজিয়ে দিতে হবে। তো আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা সিকিউরিটি এবং সেফটি বিষয়গুলো অনেক সময় আলোচনা করি যে হয়তো একই ধরনের, কিন্তু সামটাইমস সিকিউরিটির কারণে সেফটি বিঘ্নিত হয়। এই যে ফায়ারের লোক যদি আসে, আমি যদি 8 তলায় থাকি আর আমার দরজার সামনে দিয়ে যদি আগুনের ধোঁয়া আসতে থাকে, ফায়ার ব্রিগেড এসেও কিন্তু আমাকে বের করতে পারবে না, আনলেস আমি জানালার সাথে একটা কলাপস হিঞ্জ দিয়ে একটা জানালা খোলার মতো করে যদি আমি ব্যবস্থা রাখি, তাহলে আমি ওইটা তালাটা খুলে যদি ওপেন করে দিই তাহলে ফায়ারের লোকজন আমার পরিবারের সদস্যদেরকে ওখান থেকে ইভ্যাকুয়েট করাতে পারবে। তো আমরা যারা হাই রাইজ বিল্ডিং এ উঠি আমাদের প্রথম চেক করা উচিত যে আমার এরকম স্কেপ কোনো স্পেস বা ডোর বা যাই বলি আমরা জানালার সাথে হোক বা অন্য কোথাও আছে কিনা সেগুলো দেখে কিন্তু আমার ওই সিকিউরিটির পাশাপাশি সেফটিটাও ইনশিওর করার দরকার আছে। এই বিষয়গুলো একটা বিষয়। আর একটা হলো যে আমাদের পরিবারের যারা সিনিয়র সদস্য আছেন তাদেরকে সিআরপিটা একটু যদি শেখানো যায়, যে কোনো কারণে যদি হার্ট অ্যাটাক হয় বা কোনো কিছু হয় তাকে কিভাবে হার্টের উপরে প্রেসারাইজ করে কিভাবে করা যায় সেটা তাকে শেখানো উচিত। এটা অবশ্য অনেক পরের পর্যায়ের একটা বিষয়। আর একটা বিষয় হলো যে কোনো সিরিয়াস অবস্থা হলে নিচে দারোয়ানদেরকে জানাতে হবে এবং 999-এ ফোন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবগত করা উচিত। তো আমি এই কমিউনিটি বিষয়ে এই সেফটি বিষয়গুলোই বলার ছিলাম। তো আমি সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটু বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা যেটা শিখলাম যে সেফটি স্টার্ট ফ্রম হোম, এবং সেফটি সিকিউরিটি কথা বলে সেফটিকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের এসকেপ রুট থাকতে হবে। অনেক ভালো ভালো প্রফেসর হাফিজুর রহমানের বক্তব্য থেকে আমরা এগুলো নোট করে রাখবো, পরবর্তী এগুলো আমরা সার্কুলেট করব। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যাব ইঞ্জিনিয়ার এমডি লিয়াকত আলী, পিএইচ জেনারেল ম্যানেজার জিএমআই
ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড। ওনার কাছে জানতে চাই গ্যাসে কেন গন্ধ পাওয়া যায় না, এই বিষয়টাকে একটু হাইলাইট করবেন প্লিজ। প্রকৌশলী এমডি লিয়াকত আলী পিএনজ, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? আমার আপনার সময় 10 মিনিট। আমার কথা কি শোনা যায়? পরিষ্কার শোনা যাচ্ছে, প্লিজ গো অ্যাহেড। ওকে, আসসালামু আলাইকুম, আমি লিয়াকত আলী। এলপিজি সেক্টরে আছি গত 24 বছর ধরে এবং সেফটি কোর মেম্বার হিসেবে। রফিকুল ইসলাম তালুকদার, আমার মনে হয় যে সময়টা আর একটু কম দিয়ে দিন, কারণ অনেক হয়ে যাবে, রাত হয়ে যাবে না হলে। আচ্ছা, সময়টা আমি তাড়াতাড়ি বলতেছি। 10 মিনিট না দিয়ে 5 মিনিট করে দেন, কারো 1 মিনিট বেশি লাগলো হয়। 10 মিনিট দিলে সময় 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কি পয়েন্টগুলো? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ, ইয়াসির ভাইকে ধন্যবাদ, এবং এই প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কারণ এই প্ল্যাটফর্ম না থাকলে মানুষ শিখতে পারে না, আর যত বেশি পাবলিক অ্যাওয়ারনেস হবে তত বেশি এগুলো ইউটিলাইজেশন হবে। তা আলহামদুলিল্লাহ, আপনাদের দ্বারা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ জানতেছে, এটা সবচাইতে বড় একটা জিনিস। এই জন্য আমার কথা হলো যে এলপি গ্যাসে যে গন্ধ নাই, আমি বলবো যে এলপি গ্যাসে গন্ধ আছে। অর্থাৎ এলপি গ্যাসে গন্ধ ছাড়া এটা ইম্পোর্ট করা আমাদের ইসে একেবারে অবৈধ, অর্থাৎ এর পারমিশনই দিবে না। আর ন্যাচারাল গ্যাসে যেটা গন্ধযুক্ত না, সেটা তিতাস কর্তৃপক্ষ বললে আমার মনে ভালো হয়। ন্যাচারাল গ্যাস সম্পর্কে আমি তেমন একটা ভালো অভিজ্ঞতা আমার নাই। ইয়াসির আরাফাত ভাই যেটা বললেন যে উনি পাননি বা ওনার যে টিম পাঠাইছেন উনি পাননি, তা এইটা আমার আসলে জানা নাই। আমি এলপিজি সম্পর্কে যেহেতু 24 বছর আছি, আমি এলপিজি বলবো যে এটা ইথাইল মার্কেপটান এর সাথে যুক্ত করা হয়, এবং কোথাও কোনো জায়গায় লিক হলে সেটা নাকে গন্ধ যায় এবং এটার প্রেজেন্স পড়ে এবং সাথে সাথে কোনো কিছু নেওয়া সম্ভব। আর দ্বিতীয় হলো যে সবচেয়ে বড় কথা যে আমরা যে ডিজাইন করি, এলপি গ্যাস তো দেশেও তো উৎপাদন হচ্ছে, শুধু ইম্পোর্ট কেন? দেশে উৎপাদনকৃত এলপি গ্যাসে গন্ধ আছে কিনা? দেশে যেটা ইআরএল তৈরি করে, অর্থাৎ ইস্টার্ন রিফাইনারি তৈরি করে, সেটার মধ্যে আছে। তেমন একটা গন্ধযুক্ত আমি ওইভাবে টেস্ট করি নাই, কিন্তু আমরা তো সবসময় বাইরের যে গ্যাসগুলো আসে, ইম্পোর্টেড গ্যাস, এগুলোই আমরা দেখি, এবং এগুলোতে পর্যাপ্ত পরিমাণ যেই রেটিং থাকা উচিত ওই রেটিং অনুযায়ী এলপি গ্যাসে গন্ধ আছে। এবং এআরএল অর্থাৎ ইস্টার্ন রিফাইনারি তারা কতটুকু গন্ধযুক্ত করে এটা আমি কখনো মেপে দেখি নাই, এটা হলো মাপলে বোঝা যাবে। কিন্তু নরমালি এলপি গ্যাস প্রোডিউসারও আছে, সে সম্পর্কে জানা আছে কি? এলপি গ্যাস প্রোডিউসার বাংলাদেশে আমার জানা মতে ইস্টার্ন রিফাইনারি ছাড়া আর কেউ নাই। অর্থাৎ ইস্টার্ন রিফাইনারি সেটা প্রডিউস করে এবং বিপিসি কে দেয়, সেই বিপিসি সেটাকে সিলিন্ডারে বোটলিং করে অথবা বাল্ক হিসাবে অন্য জায়গায় সেল করে, যারা বাল্ক নেয় তাদের কাছে যায়। কিন্তু এছাড়া এলপি গ্যাস বাংলাদেশে কেউ তৈরি করে না। পেট্রোম্যাক্স সামান্য কিছু তৈরি করত, এবং সেটা এখন চলে কিনা আমার জানা নেই। কিন্তু বাংলাদেশে যে এলপি গ্যাস আসে এটা অধিকাংশই ইম্পোর্টেড এলপি গ্যাস, এবং এর মধ্যে যে পরিমাণ মিথাইল মার্কেপটন থাকা উচিত ওই পরিমাণ মিথাইল মার্কেপটন আছে আমাদের টেস্ট অনুযায়ী। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই? আর কোনো বিশেষ কোনো পয়েন্ট থাকলে আপনি কন্টিনিউ করতে পারেন। আমি সামান্য একটু অ্যাড করি। আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম বা আমার ইয়াসির আরাফাত ভাই যা কিছু দেখালেন, আসলে এগুলো আমরা যারা ইঞ্জিনিয়ার তারা জানি, কিন্তু এই জানা বিষয়গুলোকে যারা ইউজার তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বাংলাদেশ এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট, তাদের যে পলিসি আছে, রুলস আছে, খুবই এস্টাবলিশড। বিআরসি তাদের পলিসি এস্টাবলিশড। বিএসটিআই তারা প্রায় মোর দেন 30 স্ট্যান্ডার্ড অলরেডি বিডিএস অ্যাডপ্টেড। সুতরাং ফায়ার, এনভায়রনমেন্ট, বিপিসি প্রত্যেকেরই আমার জানা মতে তাদের যে স্ট্যান্ডার্ড আমাদের কাছে পৌঁছাই দিচ্ছেন সেটা এনাফ। এখন আমাদের এই সেফটিটাকে ইনশিওর করার মতো শুধু বাকি আছে ইমপ্লিমেন্টেশন। কার দ্বারা? এটা আমাদের মতো যারা যোগ্যতা সম্পন্ন ইঞ্জিনিয়ার তাদের দ্বারা একেবারে ইউজার লেভেলে যে বাই হ্যান্ডে তাদেরকে শিখাইতে হবে। সেটা হোক মানে আমাদের যে কোনো ভাবে হোক,
রিমোট হিসাবে হোক অথবা তাদের ফিজিক্যালি হোক, ওখানে যে শিখাইতে হবে। যেমন এভিডেন্স বেসড, অর্থাৎ আমরা যখন অস্ট্রেলিয়ার আন্ডারে কাজ করতাম প্রায় 18 বছর, তারা আমাদেরকে কখনো কোনো কিছুর অ্যাপ্রুভাল দিতেন না যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ছবি না পাঠাইতাম। আমার জানা মতে একটা জায়গায় আমি রেটিকুলেশন সিস্টেম তৈরি করছি ছাদের নিচে, যখন আমি ছবিটা তাদের কাছে পাঠাইছি, তারা সাথে সাথে আমাকে বলে যে প্লিজ লিয়াকত, ইউ শুড টেক ইট অ্যাওয়ে ফ্রম দ্য বিল্ডিং, কারণ বিল্ডিং এর ছাদের নিচে কখনো রেটিকুলেশন সিস্টেম হয় না। আর ইয়াসির আরাফাত ভাই যেটা বললেন যে ডিজাইন রিলেটেড যে ম্যাটেরিয়াল চুজ করার কথা, এটা আমরা অধিকাংশ জায়গায় চুজ করি না। যেমন পাইপ, রেগুলেটর, হোস পাইপ, সিলিন্ডার, বাংলাদেশে সিলিন্ডার তৈরি করতেছে প্রায় 13টা কোম্পানি, ভাল্ব তৈরি করতেছি আমরা। যেমন আমি আমাদের ভাল্বগুলো বুয়েট থেকে আমাদের এক্সপার্ট নিয়ে টেস্ট করাচ্ছি এবং আমাদের বিএসটি সব সময় ওখানে টেস্টিং এ আছে। সুতরাং আমরা সিলিন্ডার তৈরি করতেছি, আমরা অটো ট্যাঙ্ক তৈরি করতেছি, আমরা সিলিন্ডার ভাল্ব তৈরি করতেছি। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যদি আমরা স্ট্যান্ডার্ডটাকে আমরা এমফাসিস করি, ইউটিলাইজ করি প্রপার পারসন দিয়ে, তাহলে এই সেফটিটা ইনশিওর হবে। কিন্তু যেটা হয় যে এই সেফটিটা ইনশিওর হয় না যথাযোগ্য এই ইঞ্জিনিয়ার যথা স্থানে না থাকার কারণে। এই জন্য আমাদের উচিত যে গভর্নমেন্ট পর্যায়ে যাতে ইঞ্জিনিয়ার প্রত্যেকটা জায়গায় থাকে তার ব্যবস্থা করা। থ্যাংক ইউ ভেরি মাচ ইঞ্জিনিয়ার লিয়াকত, সুন্দর বক্তব্যের জন্য। যা শিখলাম এখান থেকে যে সাবস্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল অ্যাক্সেসরিজ ব্যবহার করা যাবে না, 1, 2 ট্রেনিং এবং অ্যাওয়ারনেস খুব ভেরি ইম্পর্টেন্ট। এই বক্তব্য দুটো বেরিয়ে এসেছে ইঞ্জিনিয়ার লিয়াকতের বক্তব্য থেকে। উনি গ্যাসে কেন গন্ধ পাওয়া যায় না তারও ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তীতে আমরা হয়তো এই ডিটেলস আলাপ করবো এবং সেখানে হয়তো ইঞ্জিনিয়ার লিয়াকত আলী আমাদের কি স্পিকার থাকবেন। ধন্যবাদ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। আচ্ছা, এরপরে আমার সাথে আমাদের সাথে বক্তব্য দেন আমাদের প্যানেলে আছেন ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন মানিক। ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন মানিক আমাদের ঢাকার নর্থ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং তিনি ঢাকার এই যে ফায়ার অ্যান্ড সেফটি, ফায়ার হ্যাজার্ড, এই সব ক্ষেত্রে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনকে আমরা স্টেক হোল্ডার মনে করি এবং তারা রেগুলেটরি বডি হিসাবে তারা কিভাবে এগুলো রেগুলেট করেন, কিভাবে এগুলো ফলো আপ করেন, কিভাবে এগুলো মিটিগেট করবেন, তাদের সামনে চ্যালেঞ্জ কি, যদি এই বিষয়ে হাইলাইট করে যদি প্রকৌশলী সাইফুদ্দিন আহমেদ মানিক কিছু বলেন। প্রকৌশলী সাইফুদ্দিন মানিক, প্লিজ আপনার সময়। ওয়ালাইকুম আসসালাম। অন করলে ভালো হতো যদি সম্ভব হয়। একটু প্রবলেমে আছি, নাই, প্লিজ কন্টিনিউ, সময় পাচ্ছি। জি, আমাদের হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, যেটা আপনি বললেন যে এই ব্যাপারে আমাদের এখন ফায়ার সেফটির কিছু ইস্যু যেগুলো আছে, যেমন দোকানগুলো আছে, তারপর বাসা বাড়িগুলো আছে, সেই জায়গাতে ফায়ার সেফটি ইস্যু না হলে সেক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্স, যাদের ট্রেড লাইসেন্স আছে ওই ট্রেড লাইসেন্স গুলো বাতিল করার মতো অ্যাকশনে আমরা দিতে পারি। আমাদের মোবাইল কোড চলে এই বিষয়ে। আর আমাদের সাথে তখন যখন যাওয়া হয় তখন আমরা ফায়ার ব্রিগেডের লোগো নিয়ে যাই। আর ইন দ্য মিন টাইম ওখানে আসলে বাসার সেফটি হিসেবে আমাদের রাজুকের কিছু প্রতিনিধি থাকা দরকার, যারা এটার সাথে আসলে এই বিষয়টা যারা পারমিশনটা দিয়ে থাকে বাড়ি ঘরের ব্যাপারে। তো রাজুকের প্রতিনিধি সহ এবং ডিএনসিসির প্রতিনিধি সহ সাথে হচ্ছে আমরা মোবাইল কোড পরিচালনা করে ইন দ্য মিন টাইম কিছুদিন আগেও বিভিন্ন মার্কেট আমাদের মাননীয় মেয়র মহোদয় বিভিন্ন জায়গায় অনেকগুলা দোকানপাট ট্রেড লাইসেন্স বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা দেয়। সেক্ষেত্রে আমাদের অঞ্চলের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন আমাদের 10টা অঞ্চল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, তারা হচ্ছে বিভিন্ন সময় এটার ভিতরে তারা মোবাইল কোড পরিচালনা করে এবং অ্যাকশন নেয়। আর আমাদের ডিএনসিসি নিজস্ব সেফটির বিষয়ে, আমি যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের আরো কয়েকটা ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের পরিবেশ, জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল আছে, তারপর আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, তারাও সহ ফায়ার প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার বিষয়ে তারা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই ব্যাপারে স্টেপ নিচ্ছে। মহড়া দেওয়ার জন্য স্টেপ নেওয়া হয়েছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে। আমি আসলে অঞ্চল 3-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি একটা প্রশ্নে কাজ করি, বাট ওভারঅল বড় দাগে তারা এই ধরনের স্টেপ গুলো নেওয়া হচ্ছে। আর ইন দ্য মিন টাইম আমাদের নগর ভবনের ব্যাপারে আমরা নগর ভবনের সেফটি ইস্যুতে কিছুদিন আগে আমরা ফায়ার ব্রিগেডের লোক সহ আমাদের নগর ভবনের সেফটি ইস্যুর জন্য আমরা একটা মিটিং করেছি। তো সেখানে এটার ব্যাপারে
আমাদের ভবনের মালিক মানে ভবন যারা যাদের সাথে আমরা অংশীদারিত্ব করি ইউনিমার্ট ইউনাইটেড গ্রুপের সাথে, তাদের সাথে আমরা মিটিং করছি আমরা নগর ভবনের সেফটির জন্য এবং আমাদের প্রত্যেকটা অঞ্চলের সেফটির জন্য আমাদের কমিটি আছে, তারা কাজ করতেছে। তো এই হলো ওভারঅল আপডেট আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা শুনলাম এ ব্যাপারে হয়তো ভবিষ্যতে আরো ডিটেলস আলাপ করা যাবে। আমরা হয়তো পরবর্তীতে প্রত্যেকটা বিল্ডিং বা ফ্যাসিলিটিসের অ্যাক্টিভ সেফটি এবং প্যাসিভ সেফটি মেজার নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। একটা বিল্ডিং এর প্যাসিভ সেফটি মেজার ভেরি ইম্পর্ট্যান্ট, তারপরে অ্যাক্টিভ সেফটি মেজার আছে। তো আমরা এ ব্যাপারে আমরা কোথায় কোনো গ্যাপ আছে কিনা সেই বিষয়ে হয়তো পরবর্তীতে আলোচনা করবো আর কি। ধন্যবাদ প্রকৌশলী সাইফুদ্দিন মানিক, আপনার ধন্যবাদ। আচ্ছা, আমি এই পর্যায়ে যাব প্রকৌশলী আল ইমরান হোসেনের কাছে। প্রকৌশলী আল ইমরান হোসেন, অ্যাডভাইজার বি ওয়ার্ল্ড এবং প্রেসিডেন্ট বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমি এবং প্রেসিডেন্ট অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টার। প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল ইমরান হোসেন, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ওয়েবিনারে এবং প্যানেল ডিসকাশনে ডাকার জন্য এবং অ্যাজ এ এক্সপার্ট প্যানেলে রাখার জন্য। তো আমি থ্যাংক ইউ দেবো প্রথমেই বি ওয়ার্ল্ড এবং আজকে যারা পার্টিসিপেট করেছেন তাদের কাছে। আজকের যে সাবজেক্টটা খুবই সেফটি অ্যাসপেক্ট বা সেফটি যদি কনসিডার করা যায় খুবই ভাইটাল একটা জিনিস। আমি মূলত আজকের এই স্ট্র্যাটেজিক প্ল্যান ফর কমিউনিটি রিস্ক রিডাকশন নিয়ে কথা বলবো। স্পেশালি আমি যদি কনসিডার করে থাকি, আমরা রিসেন্টলি একটা সিঙ্গাপুরিয়ান মডেলকে স্টাডি করতেছিলাম, তো সেটার আলোকে আমি কিছু দুটো কথা বলবো। প্রথম কথা কি, আমাদের সেফটি ফার্স্ট এই কথাটাই আমরা প্রফেশনাল কতজনে বুঝি সেটা আমার সন্দেহ আছে, এবং এর রিলেটেড যেসব গভর্নমেন্ট বডি এবং আমরা যারা নিজেকে এক্সপার্ট দাবি করছি তারাও কতটা বুঝি সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আমরা কিছুদিন লাস্ট 5 ইয়ার্স থেকে বিভিন্ন ইনভেস্টিগেশন করতেছি, বিভিন্ন ইনসিডেন্ট, স্পেশালি ফায়ার ইনসিডেন্ট এবং এক্সপ্লোশন এই রিলেটেড গুলো। তো সেটা করে দেখেছি যে আমরা যতগুলা রিপোর্ট রাইটিং করেছি সেক্ষেত্রে দেখা গেছে সবচেয়ে বেশি যেটা ভুল হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলর, এরপর আছে অপারেশনাল ফেলর, হিউম্যান এরর, এবং সবচেয়ে তদুপরি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওয়াইজ বা সেক্টর ওয়াইজ যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার কিংবা কোড স্ট্যান্ডার্ড থাকা দরকার, এবং সর্বোপরি যেটা ইম্পর্টেন্ট যে এইগুলোকে চেক ব্যাক করা, মনিটরিং করা, লুক আফটার করার মতন কোনো প্রপার লোকজন পাওয়া যায় নাই এবং গাইডেন্সও পাওয়া যায় না, সেটা বড় একটা ইস্যু। সেই রেসপেক্টে আমরা মনে করি আমাদের গোল হওয়া উচিত ইনহ্যান্স প্রফেশনাল ট্রেনিং ক্যাপাবিলিটিস, এরপরে হওয়া উচিত ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্ট। যেটা লিয়াকত ভাই একটা কথা বলেছেন যে আমরা যতটুকু জানি সেটা একদম ভোক্তা পর্যন্ত পৌঁছা দেওয়ার জন্য যে সহজ সরল বাংলা কিংবা সহজ সরল ল্যাঙ্গুয়েজে তাদের বোঝানো এবং ট্রেনিং করা, এবং এটার যদি নীতি নির্ধারক যারা আছে তাদেরকেও দেখানো। আমি কিছুদিন আগে, আজ থেকে 5-6 বছর আগেকার একটা ঘটনা বলবো যে দারুসালাম রোডে একটা ফ্যাক্টরিতে মালিক পক্ষে মারা গেছিলেন স্মোক ইনহেলিং করে। পরে আমরা স্টাডি করে দেখলাম যে এই ভদ্রলোক কোনোদিন মক ডিল কিংবা ফায়ার ডিলে পার্টিসিপেট করতেন না। তার মানে কি, যদি কেউ নিয়মিত কোনো একটা ট্রেনিং বা এইসবের মধ্য দিয়ে যায়, রুলস রেগুলেশন কি করতে হবে এরকম, তারা কিন্তু একটা অ্যাওয়ারনেস থাকে, একটা মেন্টাল প্রিপেয়ার থাকে, যেটাকে আমরা বলি প্যানিক ম্যানেজমেন্ট। প্যানিক ম্যানেজমেন্টে একটা ভালো লোকও, এডুকেটেড পিপলও একটা দ্বিধাহীনতায় ভোগে এবং ডিসিশন নিতে পারে না। যেমন নিতে পারতেছে না আমাদের প্রিয় বুয়েট এখনো কলাসল গেটটা রেখে দিচ্ছে। সেম ভাবে যেমন আমার বাসায় সবচেয়ে সমস্যা তৈরি হয় কখন, যখন কাজের বুয়া চেঞ্জ হয়ে যায়। দেখা যায় কোন একটা কাজের বুয়া প্রথম আসছে, তো প্রথম দিন সকালবেলা আমার কাজ থাকে তাকে আগে বুঝানা যে আমার এখানে একটা পোর্টেবল এক্সটেনশন আছে, এই দিক দিয়ে দরজা আগুন লাগলে কি করতে হবে, এখানে একটা সার্কিট ব্রেকার আছে, মেন সুইচটা ফেলা দিতে হবে, এখানে এই চুলাটা জানাতে হলে কিভাবে বন্ধ করা যায়, এইগুলো ব্যাপারগুলো রয়েছে। আরেকটা ব্যাপার রয়েছে যে আমাদের লার্নিং এর বড় কার্ভের সমস্যা রয়েছে, বিশেষ করে
আমরা যারা বাসা বাড়িতে বেশিরভাগ থাকি না, থাকি যারা কাজের মানুষ এবং কাজের বুয়া যারা বলে থাকি বা সার্ভেন্ট, তাদের কিন্তু শেখানো জরুরি হয়ে গেছে, কারণ তারাই কিন্তু লুক আফটার করে আমাদের চাইল্ড, আমাদের বাসা বাড়ি সবগুলো। এখন যদি কেউ পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার না চালানো জানে, কিংবা এলপিজি সিলিন্ডারটা কোথায় আমরা যখন ইনস্টলেশন করি প্রথমে সেটাও জানে না যে একটা কনফাইন স্পেসে বা এলপিজি সিলিন্ডার উপরে রাখতে হবে না নিচে রাখতে হবে, কারণ আমরা সবাই জানি এলপিজি সিলিন্ডার, এলপিজি মূলত এয়ারের চেয়ে ভারী বেশি, তাহলে কোথায় অ্যামোগেলেট হতে পারে, কোথায় জমা হতে থাকতে হবে, সেটা পরে ট্রিগার হতে পারে কেন, এক্সপ্লোশন দিতে পারে কেন, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে আমাদের দরকার হলো লেভারেজ টেকনোলজি ইনোভেশন। এই লেভারেজ টেকনোলজি কিন্তু ইম্পর্টেন্ট। আমরা শুধু গতানুগতিক এবং মানবতালা আমাদের জিনিসপত্র রয়েছে সেটা কিন্তু বিএনবিসি 2020 কিংবা নতুন নতুন যে কোড গুলো রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করা এবং আলোচনা করা, সে অনুসারে অ্যাক্টিভ নেওয়ার বড় একটা ইস্যু রয়েছে স্ট্রেনজেনিং লেজিসলেশন অ্যান্ড কম্পাইলেশন, এটা বড় ইম্পর্টেন্ট, যেটা আমাদের বড় মিসিং রয়েছে। এরপর আছে স্ট্র্যাটেজিক অ্যাকশন, প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, ইস্টাবলিশ পার্টনারশিপ উইথ ইন্টারন্যাশনাল সেফটি। এটাও হয় যে আমাদের শুধু নীতি নির্ধারিত এবং সরকারের কিছু অংশ যারা মিনিস্ট্রিতে রয়েছে কিংবা লেভেল মিনিস্ট্রিতে রয়েছে বা তারাই শুধু বিদেশ ভ্রমণ করে থাকে এবং নিউ টেকনোলজির সাথে অ্যাডাপ্টেন্ট হয়। আমার দুর্ভাগ্য রয়েছে এটাই যে আমি যতগুলো বিদেশি ট্রেনিং এ যেতে দেখছি, যে পিপুল গুলো তারা দেখা যাচ্ছে সাবজেক্ট ওয়াইজ সেই লোকটার সাথে কোনো সম্পর্ক নাই। বেশিরভাগই প্রায় 70% পিপুলই যায় যে সাবজেক্ট ওরিয়েন্টেড যে ট্রেনিং হচ্ছে সেটা বিষয় না, সে এবার শুধু তা না। এবং এই 30% যারা ট্রেনিং করার পরে বাংলাদেশে আসতেছে, এটা যে ভোক্তা এবং যে কনসার্ন রিলেটেড পিপুলদের কাছে নিজেদের ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে শিখাবে, সেটা কিছু করানো হয়নি। এবং আমাদের নিউ টেকনোলজি যেগুলো তারা জানতেছে সেটা শুধু মোবাইল বেস, ট্যাবলেট বেস কিংবা নিজেদের একটা ছোট্ট একটা নিজের একটা ছোট্ট একটা নেটওয়ার্কের মধ্যে সেটা শেয়ারিং করা হচ্ছে, যেটা আমাদের সেফটির যে মিনস প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সেফটি মিনস প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ইন এভরিডে এভরি মোমেন্ট, সেটা বড়ভাবে মিসিং হয়ে যাচ্ছে। এরপর বড় একটা মিসিং রয়েছে যেটা পাবলিক এডুকেশন এবং এনগেজমেন্ট। আমরা যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটতেছে তখনই আমরা হুমড়িকে টিভির সামনে, ওয়েবনারের সামনে কিংবা প্রিন্ট মিডিয়ায় কিংবা প্রফেশনাল মিডিয়াতে আমরা বলা বলি করতেছি, সবাই বলতেছে এটা করো এটা করো, কিন্তু কাউকে কোনো শুরু করতে দেখলাম না যে না আমি আগে শুরু করে দিই, জিরো থেকে শুরু হোক না কেন। এই ধরনের মেন্টালিটি নেওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি এবং যে অ্যাসোসিয়েশন কিংবা আমাদের আইবি আছে, আমি মনে করি তাদের আরো একটু আগে আসতে হবে আমাদের আরো ডেভেলপমেন্টের জন্য। এরপর আছে টেকনোলজি ইন্টিগ্রেশন, যেটা আমরা প্রায় ভুলে থাকি। যে কিছুক্ষণ আগে আমাদের আরাফাত সাহেব বলেছেন যে যে হিউম্যান এরর, মেশিন এরর কোনো থাকে। আরেকটা জিনিস আছে এমসিএম, যেটা হলো ম্যানেজমেন্ট চেঞ্জ অপারেশন। কোনো কারণে কোনো একটা ইকুইপমেন্ট চালাচ্ছিলেন কিছুদিন, কিন্তু হঠাৎ করে ওইখানকার অপারেটর চেঞ্জ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা সিলিন্ডার যারা অপারেট করি, স্পেশালি এলপিজি সিলিন্ডার, সিএনজি এবং অন্যান্য যে অপারেটর গুলো আছে, ফিলিং করার ব্যাপারগুলো আছে এবং ক্যারিং এর ব্যাপারগুলো রয়েছে, সবচেয়ে নেগলিজেবল হলো কি এইসব হাই প্রেশার ভ্যালু যুক্ত সিলিন্ডার গুলো ট্রান্সপোর্টেশন মোডটাকে এমন ভাবে নেগলিজেবল করা হয়ে গেছে, শুধুমাত্র একটা ট্রাকে একটা মাত্র রশিদে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। এটা যদি কোনো কিছু হয়ে যায়, দ্যাট মিনস একটা লিকেজ বা কোনো এক্সপ্লোশন হয়ে যায়, কত একটা বিশাল একটা হতে পারে। অনেকেই হয়তো কিছুদিন আগে গাজীপুরে ইনসিডেন্ট থেকে ধরতে পেরেছেন। এরপরে আমি বলবো রেগুলেটরি এনগেজমেন্ট, অনুরোধ করছি, একটু সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, লাস্ট ওয়ান রেগুলেটরি এনহ্যান্সমেন্ট। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ওয়েল এডুকেটেড, ওয়েল ট্রেন, ওয়েল পিপুল যারা সরকারি কর্মকর্তা হচ্ছেন এবং আধা স্বার্থ ঢুকতেছেন, রেগুলেটরি অথরিটি কেন জানি ইমপ্লিমেন্টেশনে বা ম্যাজিস্ট্রেট পাওয়ারের ক্ষেত্রে প্রপার ইউটিলাইজেশন এবং অ্যাওয়ারনেস বিলটা একটা করতে পারছে না। এবং পাবলিক প্রাইভেট যে রিলেশনশিপ এবং ভোক্তাদের যে জানার আগ্রহ, তাদের কাছে যে একদম রুট লেভেলে পৌঁছা, সেগুলো অনেক গ্যাপ পাচ্ছি। আশা করি এই সিপিপি তখনই স্বাচ্ছন্দ্য হবে যখন কনসার্ন ডিপার্টমেন্ট, স্পেশালি ফায়ার ডিপার্টমেন্ট, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টের যে সমন্বয়হীনতা যে কন্টিনিউ চলছে, সেটাকে একত্রে করে ইন্টিগ্রেশন করে যদি কোনো একটা অ্যাকশন দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আলেম হোসেনকে ধন্যবাদ। খুব সুন্দর গুছিয়ে বলেছে
এবং তার বক্তব্য থেকে কিন্তু আমরা অনেক কিছু জানলাম, অনেক ডাইরেক্টিভস আছে তার বক্তৃতার মধ্যে। উনি কিন্তু ম্যানেজমেন্ট অফ চেঞ্জ এমওসির কথা বলেছেন। আমি যখন অ্যাডনকে জব করি ইয়েতে আবুধাবিতে, ম্যানেজমেন্ট অফ চেঞ্জ ছাড়া কোনো সিদ্ধান্ত, কোনো কাজ আমরা করতে পারতাম না। এমওসি মাস্ট। প্যানিক ম্যানেজমেন্ট সম্পর্কে বলেছেন, খুবই ভালো কথা বলেছেন। এই বিষয়গুলো যে এগুলো ম্যানেজমেন্ট টুলস, এগুলো আমাদের জানতে হবে। আর একটা হলো মিডিয়ার অনেক ভূমিকা আছে। বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, সেখানে বড় করে এগুলো কিন্তু আমাদের মিডিয়াতে আসে, কিন্তু পরবর্তীতে সেই ইনসিডেন্টগুলো ইনভেস্টিগেশন হওয়ার পরে সেগুলো কারেক্টিভ মেজার কি হলো সেগুলো কিন্তু আমরা পরে আর জানতে পারি না। আমরা বিএম কন্টেনার ডিপোতে আমরা আইবি থেকে আমরা এই করলাম, ইনভেস্টিগেশন করলাম, রিপোর্ট দিলাম, তারপর অ্যাকশন কি হলো আমাদের কেউ জানে না। নিমতলির ইনসিডেন্ট, রিসেন্টলি বেইলি রোডের ইনসিডেন্ট, এখানে কয়েকটা কমিটি হয়, রিপোর্ট হয়, সেই রিপোর্টের পরে অ্যাকশন কি হলো তার কিন্তু ফলো আপ কিন্তু আমাদের কাছে আসে না। এই বিষয়টা একটু আমি প্রকৌশলী সাইফুদ্দিন মানিক সাহেবকে নোট করার জন্য অনুরোধ করছি। আমাদের বোধহয় প্যানেলের বক্তব্য সবার কাছ থেকে পেলাম। আমরা এখন আমাদের বিশেষ অতিথি যারা আছেন তাদের বক্তব্য নেব। এই পর্যায়ে যদি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ভাই কিছু বলেন, প্রেসিডেন্ট বাংলাদেশ সমিতি ইউএই, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন আছেন কি আমাদের সাথে? ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। আচ্ছা, এই পর্যায়ে আমি আহ্বান জানাবো প্রকৌশলী আমজাদ হোসেন খান, অর্গানাইজার বি ওয়ার্ল্ড। প্রকৌশলী আমজাদ হোসেন খান। ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন খান। আচ্ছা, আমি এই মুহূর্তে আমজাদ হোসেন খানকে পাচ্ছি না। আমজাদ হোসেন খান, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন খানকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য এখন। আচ্ছা, এখন এই পর্যায়ে প্রকৌশলী হাবিবুর রহমান কিছু বলবেন। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ রফিক ভাই। আমি হাবিবুর রহমান কবির বলছি। তো আসলে আমি একটা জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে কি যে আমরা যখন বিভিন্ন রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিং গুলো ডেলিভারি করি, ওই সময় আমাদের যে ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট থেকে যে ধরনের অ্যাপ্রুভাল আমাদের আসে, সেই ক্ষেত্রে কি আমরা এনশিওর করি যে আপনার এক্সিট ডোর গুলো আসলেই ফায়ার প্রুফ কিনা এবং সেখানে অ্যাসেম্বলি পয়েন্টটা কনফার্ম আছে কিনা, বা এই যে অ্যাওয়ারনেস গুলো আসলে কি সঠিকভাবে ব্রিফ করা হয় কিনা, যেটাকে আমরা টিবিটি বলি। তো এগুলো কি বাংলাদেশ থেকে ইমপ্লিমেন্ট হয় কি হয় না, না শুধু পেপার ওয়ার্ক হয়, এতটুকুই আসলে আমি জানতে চাই। কারণ আমি এখন একটা বিল্ডিং ডেলিভারি করতে যাব দুবাইতে, সেখানে কিন্তু আমরা আগের থেকেই এই ধরনের প্রিপারেশন আছে, আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট কোথায় হবে এবং আমাদের এক্সিট ডোর গুলো কি ফায়ার প্রুফ কিনা, বিশেষ করে স্টিয়ার কেস গুলো। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আমরা এই বিল্ডিংটা ডেলিভারি করার আগে যখন আমরা ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টে এগুলো অ্যাপ্রুভালের জন্য পাঠাইছি, তার আগে থেকে অ্যাজ এ কনসালটেন্ট আমরা কিন্তু এটা ইনশিওর করে নিই। তো এই ধরনের ফলো আপ গুলো হয় কিনা, আমি জানি এগুলো পেপার ওয়ার্কস হয়, কিন্তু আসলে ফিজিক্যালি এই ধরনের ফলো আপ করে কিনা এবং যদি করে থাকে এটা কারা করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রকৌশলী কবির তোমার সুন্দর প্রশ্নের জন্য। এই বিষয়টা আমাদের এখানে প্রকৌশলী সাইফুদ্দিন মানিক সাহেব আছেন, উনি নোট করবেন। প্রকৌশলী আল ইমরান আছেন, তিনিও পয়েন্টটা নোট করতে পারেন। এক্ষেত্রে এই বিষয়টা কিন্তু মানে সিটি কর্পোরেশনের, আপনি যেটা বললেন যে আমাকে নোট করার জন্য, এটা কিন্তু আপনার রাজুকের প্রতিনিধিরা এখন দিচ্ছে। বিল্ডিং যখন অ্যাপ্রুভাল দেয় তখন এটা ফায়ার সেফটি বা ফায়ার ইস্যু ব্যাপারে যে পারমিশনটা দেওয়া হয় সেটা রাজুক থেকে দেওয়া হয় প্ল্যান পাস করার সময়। তার ভিতরে এক্সিট ফায়ার করা আছে কিনা। আচ্ছা, আমি অ্যানসারটা দিই ওনাকে, আমার মনে হয় বেটার হবে আমাকে অ্যানসারটা দেওয়াতে। প্রথম কথা কি, যে কোনো বিল্ডিং করতে হলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের হাই রাইজ বিল্ডিং এবং যে কোনো বহুতল ভবন অথবা কমার্শিয়াল বিল্ডিং হলে ফায়ার সেফটি প্ল্যানটা লাগে।
তো ফায়ার সেফটি প্ল্যানটা যখন পাস করা হয়েছে, এই ফায়ার সেফটি প্ল্যান অনুসারে বিভিন্ন ভেন্ডর বা কনসালটেন্ট যারা থাকে তারা ওনাররা তখন প্রোডাক্ট গুলো লাগায়। প্রোডাক্টটা লাগানোর পরে কি ঘটনা ঘটে, তখন একটা এনওসি নিতে হয়। অর্থাৎ যদি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে আপনি এনওসিটা না নেন, সেক্ষেত্রে আপনি ইউটিলিটি কানেকশন গুলো পাবেন না। দ্যাট মিনস আপনি ওয়াটার কানেকশন, ইলেকট্রিক কানেকশন এগুলো পাবেন না। সো দিস ইজ ম্যান্ডেটরি, স্পেশালি যে হাই রাইজ বিল্ডিং এবং বাণিজ্যিক ভবনগুলো। তো সেগুলো আর বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশে এখন যে ইউএল এফএম এবং এলপিসিবি এবং অন্যান্য থার্ড পার্টি ওয়ারেন্টেন যেটা WHI সার্টিফিকেট দরজাগুলো অ্যাভেলেবল এবং সেগুলো নিয়মিত লাগাচ্ছে এবং সেগুলো নিয়মিত চেকও হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে চেকটা কোনো বাংলাদেশ গভর্নমেন্ট বডি থেকে করা খুবই শুরু হয়েছে জাস্ট, কিন্তু খুব ব্যাপকভাবে শুরু হয়নি। কিন্তু আপনি যদি আরএমজি সেক্টরে এবং ওষুধ কোম্পানি বা ওষুধ ম্যানুফ্যাকচারিং যারা রয়েছে তাদের নিয়মিতই তাদের টিম রয়েছে এবং দুটো বডি যেখানে বাংলাদেশে আছে, একটা হলো RSC যেটা বলতেছি এবং ডাইফ কলকাতা অধিদপ্তর, এরা নিয়মিত এটা চেক করে এবং তাদের সেই রুটিন কাজ এটা। তো এখন আগেকার দিনে সেরকম নেই, এখন সবগুলো দরজাই ফায়ার রেটেড হচ্ছে। তবে এখনো বলতেছি গভর্নমেন্ট বডিতে এবং কমার্শিয়াল বিল্ডিং গুলোতে এখনো তেমন ব্যাপকভাবে শুরু হয়নি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আল ইমরান হোসেন। এটা হয়তো প্যাসিভ সেফটির একটা পার্ট। ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। আমি এই পর্যায়ে প্রকৌশলী আমজাদ হোসেনকে বলছি তার বক্তব্য দেওয়ার জন্য। প্রকৌশলী আমজাদ হোসেন, অর্গানাইজার। আসসালামু আলাইকুম। আমার মনে হয় মজ্জেম ভাইও জয়েন করছেন আমার সাথে। তো আমার মনে হয় আমার আগে মজ্জেম ভাই যদি বলতেন তাহলে বেশি ভালো হতো। মজ্জেম ভাই বোধহয় একটু লাইনের বাইরে ছিল, সরি ফর দ্যাট। আমি মজ্জেম ভাই পরে আমজাদ প্লিজ ফিনিশ ফার্স্ট। ওকে, থ্যাংক ইউ রফিক ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে রফিক ভাই, সবাইকে আজকের এই রাত্রিতে সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে আজকের যে ইম্পর্টেন্ট যে টপিক কমিউনিটি রিস্ক রিডাকশন, আমরা রফিক ভাইয়ের নেতৃত্বে আজকের যে আমাদের শ্রদ্ধেয় মডারেটর ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার ভাই, ওনাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং বিওয়ার্ল্ড এর পক্ষ থেকে সমস্ত যারা আজকের এই আমাদের শ্রদ্ধেয় প্যানেল মেম্বার্স, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সহ ইঞ্জিনিয়ার এমপি আলী ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন মানিক এবং আজকের গেস্ট ইঞ্জিনিয়ার সবাইকে আসলে আজকে এক্সপ্রেশন এটা আসলে এটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অঙ্গই না, এটা আমাদের কমিউনিটি সবাইকে এবং আমাদের যারা শ্রদ্ধেয় অ্যাডভাইজার আছে আমাদের ইউএই এবং বাংলাদেশ থেকে জয়েন করতেন, তাদের কাছে আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমজাদ হোসেন তোমার সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে বলবেন প্রকৌশলী মোয়াজ্জেম। জি, আসসালামু আলাইকুম। আমি ওই কিছু প্রেজেন্টেশন আমার মাঝখানে একটু বাদ পড়ছে, আমি বাইরে আছি, আমি আবুধাবি দিয়ে প্রায় 50 কিলোমিটার দূরে আছি। তো যাই হোক, আমি তারপরও ফলো আপ করছিলাম, মাঝখানে বোধহয় সিগন্যালটা চলে গেছে। আমি আজকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা দুইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। আমাদের ডক্টর ইয়াসির আরাফাত যে কথাগুলো বলছে, আর পরবর্তী পর্যায়ে আমরা যে আলোচনাটা চলে আসছি সেটা থেকে আমরা কোন জিনিসগুলো আমাদের সাধারণ লোকদের যেটা বোঝার আওতায় আসবে, কোন জিনিসগুলো সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হবে, দুটা জিনিস আছে এখানে। যেমনটি আমরা টেকনিক্যাল ডিসকাশন অ্যানালাইসিসে যে জিনিসগুলো পাইলাম, আমরা তো জানতাম না আগে, অনেক উপকৃত হলাম, অত্যন্ত সুন্দর একটা প্রেজেন্টেশন। তো আমরা জানলাম যে জিনিসগুলো আছে, ইভেন যে ক্যারিং করার জন্য, সেফটি রাখার জন্য কন্টিজেন্সি প্ল্যানের কথা আমরা বলছি না। আমরা কন্টিজেন্সি প্ল্যানটা তো আফটার দ্য ইনসিডেন্ট, অ্যান্ড একটা প্রোঅ্যাক্টিভ অ্যান্ড প্রিডিক্টিভ, এই দুটা জিনিসের ব্যাপারে আমরা যে জিনিসগুলো আসছে এই জিনিসগুলো কথা বলা হচ্ছে। তো আমি বলছি এটাকে ব্যাপকভাবে প্রচারের জন্য বা ব্যাপকভাবে এটাকে সাড়া জাগানোর জন্য যে জিনিসগুলো আছে, এটা আইনের মাধ্যমে, এটা নিয়মের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা ছাড়া আসলে সাধারণ অ্যাওয়ারনেস দিয়ে বোধহয় খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ এত 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 কঠিন আমাদের ডেন্স পপুলেটেড ঢাকা সিটি, এই সিটিটা, এখানে আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো কিছু করার, আইদার সিটি কর্পোরেশন ওর আমরা যদি বলি ইভেন দ্য গভর্নমেন্ট সিঙ্গলি, এটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে নিয়মের মাধ্যমে
আমরা যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি দিয়ে শেষ করে দিব, সেটা বলি যে আমরা যদি বিএসটিআই এর কথা বলি, যারা এখানে আমাদের এই অ্যাকচুয়াল জিনিসগুলো সার্টিফিকেশন করে, একটা এক্সাম্পল একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের গুলোর মধ্যে যদি আমাদের অনেস্টির বিষয়টা যদি আমরা নিয়ে আসি, ইন্টিগ্রেটেড বিষয়টা নিয়ে আসি, এথিক্যাল জিনিসটা যদি আমরা নিয়ে আসি, এই জায়গাগুলোতে আমাদের কিন্তু অত্যন্ত নজরদারি করতে হবে, এই সাধারণ লোককে না, এই জায়গাগুলোকে যদি নজরদারিতে আনা যায়, এগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা তারা দেখার জন্য, তাহলে বোধহয় আমাদের সাধারণ লোক যারা বুঝবে না, যাদেরকে বুঝাইতে হবে এবং আইন দিয়ে যাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমরা মনে করি এই জায়গাগুলো যদি আমার এই প্রতিষ্ঠান যারা এই দিন বিল্ডিং এর এই সেফটি সাইটটা দেখভাল করার দায়িত্বে আছেন, তাদেরকে মনিটরিং করার জন্য আমাদের বিষয়টা সিম্পল অ্যাওয়ারনেসের জন্য যেটা আছে সেটার সঙ্গে সঙ্গে এটা যদি যোগ করা যাইত, তাহলে মনে হয় বাস্তবতা এইগুলো অনেক ভালো ফল পেতাম আমরা। এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, যে যাদের দায়িত্ব আছে মনিটরিং করা, তাদেরকে মনিটরিং করার জন্য আমাদের একটা সেল দরকার। এই সেলটা কেমন হবে, এটা আমাদের আজকের বিষয়টা। আমার মনে হচ্ছে যে যাদের দায়িত্ব তো আছে তাদেরকে মনিটরিং এর জন্য তার উপর লেভেল যদি একটা থাকতো, তাহলে জিনিসটা ভালো হবে, অবজার্ভ করা সম্ভব হতো। আরেকটি কথা বলি আমি, যে আমার এক্সপ্লোশনের কথা যেটা বলা হলো এবং ফায়ারের কথা যেটা বলা হচ্ছে, আমরা দেখছি যে ফায়ারের পরে যে জিনিসটা হয়ে যায়, ইমিডিয়েটলি লোকজন এত বেশি ক্রাউডেড হয়ে যায় সে এলাকাতে, যে ফায়ার স্টেশনে গাড়িগুলো এসে পৌঁছানোর মতো কোনো রাস্তা থাকে না, এবং তাকে যে রিকভারি করার যে ব্যবস্থাপনা সেটাও থাকে না। এই যে নিয়ম, আমি কেন বলছি কথাগুলো, যে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কি ব্যবস্থা থাকতে পারে, সেটা আরেকটা বিষয় হলো। যদিও পোস্ট ইনসিডেন্ট এটা ব্যাপার চলে আসছে জিনিসগুলো, তারপর আমরা বলবো আমরা নিয়ন্ত্রণ সংস্থাগুলোর উপরে আমরা আইবির পক্ষ থেকে এবং আমাদের যারা এই কাজে নিয়োজিত আছেন তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, এবং এই জিনিসটা আমরা যেটা বললাম যে খবরের পিছনে খবর যেটা আমরা বলে থাকি, যে একটা নিউজ পড়লেই কিন্তু আমরা সবকিছু জানতে পারি না, বাট এর পিছনে নিউজটা যদি আমরা জানতে পারতাম, তাহলে বোধহয় খবরটা স্বচ্ছ এবং জেনুইন একটা খবর বলে আমরা ধরে নিতে পারতাম। এমনটি হলো এরকম, এই কন্ট্রোলিং সিস্টেমটা, এই নিয়ন্ত্রণ সিস্টেমটা যেটা আছে, এই সিস্টেমটাকে যথেষ্ট মনিটরিং এর আওতায় আনতে পারলে আমার মনে হয় এই বিষয়গুলো অনেকটা অংশেই কম হবে বলে আশা করি। আজকে সবাইকে আমি ধন্যবাদ, বিশেষ করে আমাদের সবচেয়ে সিনিয়র ভাই কবির ভাই আছেন, আইবির আমাদের বলতে হবে যে আমার প্রথম প্রেসিডেন্ট, আমাদের এই আইবির উন্নয়ন কল্পের জন্য যার অবদান সবচেয়ে বেশি। কবির ভাইকে আমি ফিজিক্যালি আজকে দেখলাম, আমরা নামই শুনে গেছি, শুধু আজকে ফিজিক্যাল দেখলাম, সৌভাগ্যের বিষয়। আমি ডক্টর আরাফাতকে বলছি, আরাফাত অত্যন্ত একদম মেধাবী শিক্ষক না শুধু, তার জ্ঞানের গভীরতা অনেক বেশি। আরাফাতকে আমরা কাজে লাগাইতে চাই সর্বপর্যায়ে, প্লাস আমাদের এই পুরো টিমটাই জন্য আমাদের একটা স্কলার টিম আমরা পেয়ে গেছি আজকে প্যানেল ডিসকাশনে। ধন্যবাদ রফিক ভাই, আর সবাইকে ধন্যবাদ। আমাদের দোয়া থাকলো প্রত্যেকের জন্য, ইন ফিউচার আমরা আরো ভালো কিছু নিয়ে এভাবে আরেকটা দু একটা সেশন আমরা করবো ইনশাল্লাহ, এটা আমি আশা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই আপনার জন্য কিছু এন্ড ইউজার যারা ভোক্তা, তাদের ব্যাপারে আমি রেকর্ডকে দায়িত্ব দিয়েছিলাম। তো যা হোক, যে কোনো কারণে হোক, ভোক্তা লেভেলে কাউকে আমরা এখানে হাজির করতে পারি নাই। আমরা পরবর্তী সেশনে যারা ভোক্তা লেভেলে কাজ করেন, এন্ড ইউজার, তিনি ইঞ্জিনিয়ার হোক আর নন ইঞ্জিনিয়ার হোক, তাদেরকে আমরা একটা প্যানেল ডিসকাশনে আমরা তাদেরকে উপস্থিত রাখবো এবং তাদের বক্তব্য শুনবো। যাদের এই বিষয়গুলো জানা দরকার তাদের কাছে আমরা পৌঁছাবো আর কি। যাই হোক, আমাদের সবার আলোচনা এখানে শেষ। এই পর্যায়ে বলবেন আজকের এই প্যানেল সেশনের প্রধান অতিথি, আমাদের আইবির ফার্স্ট প্রেসিডেন্ট, প্রধান প্রকৌশলী পিডব্লিউডি এবং বিশিষ্ট এবং তিনি মুক্তিযোদ্ধাও বটে, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া। আজকের প্রধান অতিথি, প্লিজ। ধন্যবাদ রফিকুল ইসলাম তালুকদার, আজকের সেমিনারের সঞ্চালক। আজকের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ডক্টর ইয়াসির আরাফাত এবং উপস্থিত পার্টিসিপেন্ট বৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে অনেকের সাথে আমার পরিচয় আছে, আবার অনেকে যারা বিদেশে পাশ করে চলে গেছেন তাদের সাথে আমার পরিচয় খুব এটা নাও থাকতে পারে, বাট দেশে যারা প্রকৌশলী ছিলেন সবার সাথে কম বেশ আমার একটা পরিচয় ছিল। রফিক যখন বিসিআইসিতে, তার পূর্বে কাকু চাকরি করতেন এবং রাঙ্গাদিয়া সেন্টারের একজন অ্যাক্টিভ ছিলেন, আইবির কর্মকর্তা। আজকের যে সেমিনার, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, কমিউনিটি রিস্ক রিডাকশন। এটা তো বাংলাদেশের পার্সপেক্টিভে
খুবই সময় উপযোগী। তো আজকের যে প্রবন্ধ উপস্থাপক উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তথ্যবহুল তার উপস্থাপনাটা, কিন্তু সময়ের অভাবে উনি আরো বলতে চাচ্ছিলেন, সেটা পারা যায়নি। আমার মনে হয় যে মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান যদি করা হয় তাহলে সবাই দেশ সমাজ উপকৃত হবে। তবে আমি অনেক বক্তব্যের মধ্যে ডিটেলিং আইসে গেছে আমরা কিভাবে রিস্ক রিডাকশন করব। ব্রড সেন্সে আমাদের এই যে হ্যাজার্ডটা হয় বিল্ডিং ফায়ার হ্যাজার্ড, রোড অ্যাক্সিডেন্ট হ্যাজার্ড, ইন্ডাস্ট্রি ফায়ার হ্যাজার্ড, এয়ার পলিউশন হ্যাজার্ড, এবং এইগুলোর সাথে রিলেটেড কারা আছে, বিএসটিআই, বিআরটিএ, রাজুক, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, মেইনলি অন্যান্য সংস্থাও জড়িত আছে, যেমন পিডব্লিউডি বিল্ডিং, সরকারি বিল্ডিং এর একটা বিরাট অংশ পিডব্লিউডি করে, এবং পিডব্লিউডি সেখানে যা সিকিউরিটি মেজার্স, সেফটি মেজার্স নেওয়ার এগুলো রাখার চেষ্টা করে। তবে আমাদের যে অসুবিধা, আমাদের সরকারি বেসরকারি দুই পর্যায়ে আমরা অসুবিধা ফিল করি। যে আজকে বিল্ডিং হ্যাজার্ড টাকা যদি আমরা দেখি, হাইরাইজ বিল্ডিং 20 ফিট 10 ফিট 8 ফিট রোডে 20 তলা বিল্ডিং 15 তলা বিল্ডিং হয়ে গেছে। সেই বিল্ডিং গুলা রাজুকে আমার মনে হয় যে অনুমোদন দেয় না, বাট বিল্ডিং হয়ে যাচ্ছে। রাজুকের অনেক ফলস প্ল্যান পাস করে বিল্ডিং হয়ে গেছে। সেখানে কোনো একটা ফায়ার হ্যাজার্ড হলে একটা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু যেতে পারে না। যখন একটা বিল্ডিং 20 তলা বিল্ডিং হয়, সেখানে সুপারভিশন বা ইন্সপেকশন করে যে বন্ধ করা, সেটাও কিন্তু আমরা লেক করতেছি আর কি। রাজুক বা যারা সংস্থা আছে, আমরা প্রকৃতপক্ষে আমাদের ডিউটি পারফর্ম করি না বা করতে পারছি না। রোড অ্যাক্সিডেন্ট একটা বড় হলো আমাদের যে ড্রাইভার যারা আছে, তারা কিন্তু কিভাবে আমাদের ড্রাইভারের প্রফেশনাল বা ইনস্টিটিউশনাল কোনো ট্রেনিং তাদের খুবই কম। একজন ড্রাইভার আরেক ড্রাইভারের কাছ থেকে শিখতেছে, একজন ড্রাইভার হেল্পার ড্রাইভার হচ্ছে। আপনি গাড়ির অ্যাক্সিডেন্টে দেখবেন বেশিরভাগ পরে জানা যায় যে হেল্পার গাড়ি চালাচ্ছে। অতএব আমাদের এই দিকটাতে গাড়ির যে রোড অ্যাক্সিডেন্ট, এটা কমানোর জন্য আমাদের ড্রাইভারের যে ট্রেনিং, একজন ড্রাইভার হওয়া, সেটা ইনস্টিটিউশনাল ভিত্তিতে হতে হবে। কারণ সেই ক্ষেত্রে আমাদের বিআরটিএ খুব ভালোভাবে এই ডিউটিটা পারফর্ম করতে পারতেছে না, এবং সেই তার সক্ষমতা বাড়ানো দরকার, যে আমরা যেন ড্রাইভার যারা রাস্তায় গাড়ি চালাবে, রোড অ্যাক্সিডেন্ট বা রোড হ্যাজার্ড আমাদের অ্যাভয়েড করতে হলে ড্রাইভারের সার্টিফিকেশনটা উন্নত ট্রেনিং এর মাধ্যমে হওয়া উচিত। এয়ার পলিউশন তো অনেক হ্যাজার্ডের এফেক্ট, সেটা বিস্তারিতভাবে অনেকে বলেছেন, আমি আর বলছি না। বাট আমরা এয়ার পলিউশনে বা এয়ার হ্যাজার্ডে জর্জরিত আমরা বাংলাদেশ, বিশেষ করে ঢাকা শহর তো বলা বাহুল্য। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা, আমিও সরকারি চাকরি করছি বা সরকারের যে দপ্তর আছে, আমাদের এখানে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী জনবান্ধব নয়। মানুষের হেল্প করার যে টেন্ডেন্সি, এই জিনিসটা আমাদের মধ্যে অভাব আছে, যার ফলশ্রুতিতে এই যে ডিফিসিয়েন্সি গুলো কিন্তু হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। অতএব সরকারি যে রেগুলেটরি বডিগুলো আছে, রেগুলেটরি বডিগুলার আরো সুশাসন দরকার, তাদের আরো তৎপরতা দরকার, এখানে যোগ্য লোক পদায়ন দরকার,
এই এই দিকগুলা আমার মনে হয় যে সরকারি লেভেলে আরো মনোযোগী হওয়া উচিত। তাহলে আমরা আমাদের যে হ্যাজার্ড গুলা আছে সেই হ্যাজার্ড গুলাকে আমরা কমাতে পারবো। তা আমি আর বিস্তারিত বলছি না, কারণ আমি যা নোট করেছিলাম প্রায় সবগুলাই অন্যান্য যারা আলোচক আছে তারা বলে ফেলছেন এবং সেটা রিপিট করার কোনো দরকার নেই। তবে আমাদের ঢাকা একটা ভালনারেবল শহর, বিশেষ করে সব দিক দিয়ে। আজকে রিক্সা পোলার যদি বলেন, সে গ্রাম থেকে এসে কালকে রিক্সা চালানো শুরু করছে, সে সিগন্যালও চিনে না, কোন দিকে যাইতে হবে এটাও বুঝে না। এই হ্যাজার্ডের একটা অংশ রিক্সা চালকরা। এই রিক্সা চালকদেরও যে করে রিক্সা চালানোর ট্রেনিং দিয়ে তাদেরকে রাস্তায় দেওয়া দরকার, এই ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশে নাই। জাস্ট আমি মাঝে মাঝে রিক্সা উঠলে জিজ্ঞাসা করলে বাড়ি কোথায়, অমুক জায়গায়, কবে আসছেন, কয় স্যার 3 দিন আগে আসছে, তাও আপনি রিক্সা চালাচ্ছেন। তো এই যে এই ল্যাপস গুলা আমরা সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা না চালাই তাহলে কিন্তু এটা আমরা আগাতে পারবো না। আমাদের সবার উচিত হবে, সরকারি বেসরকারি এবং পর্যায়ে যতগুলা সংস্থা আছে তারা সম্মিলিতভাবে যদি আমরা এই দিকটা না দেখি তাহলে আমাদের এই রিস্ক হ্যাজার্ড ইন অল রেসপেক্ট আমরা কিন্তু কমাতে পারবো না। আমরা আশা করি যে এদিকে সরকার, বেসরকারি সংস্থা, জনগণেরও, যেমন একটা সরকারি সংস্থা ছাড়াও বেসরকারি অনেক সংস্থা আছে যে তার একটা ইন্ডাস্ট্রিতে 1000, 2000, 5000, 10,000 লোক আছে, ওটাও একটা কিন্তু বিরাট সংস্থা সমান। অতএব ওই যে একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির যে সেফটি এবং সিকিউরিটি এটা দেওয়ার জন্য মালিক পক্ষের সচেতন হতে হবে। আমি মনে করি যে আমরা সবাই মিলে উদ্যোগী হলে আমাদের এই যে কমিউনিটি রিস্ক, অর্থাৎ সমগ্র জনগোষ্ঠীর যে রিস্কটা আমরা কমাতে পারবো। তা আমি উপস্থিত যারা আজকে উপস্থাপনা করেছেন, বক্তব্য দিয়েছেন, প্রত্যেকেই মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং আলোচক, আমি আজকের যে সঞ্চালক রফিকুল ইসলাম তালুকদার, তারপর ডক্টর ইমরান আরাফাত, ইয়াসির আরাফাত সহ আজকে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাকে আজকে পরশুদিন সম্ভবত রফিকের সাথে আমার ধানমন্ডি লেকে দেখা, তখন আলাপ প্রসঙ্গে রফিক বলছে আজকে আমাদের সেমিনার হবে, আমি বলছি ঠিক আছে আমি থাকবো। তো রফিককে ধন্যবাদ যে আমাকে এই মূল্যবান আলোচনার মধ্যে যুক্ত করার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের প্রধান অতিথি আপনার সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আশা করি ব্যাপারটা ওরকম না, আসলে ধানমন্ডি এলাকায় হাঁটতে হাঁটতে কবির ভাইয়ের সঙ্গে আমার দেখা, হঠাৎ করে কবির ভাই বলে যে তোমাদের প্রোগ্রামটা আমি জয়েন হই মাঝে মাঝে। আমি তো এর আগের একটা আমি হয়েছিলাম, পরে আমি ডিসকানেক্ট হয়েছি, আর ঢুকতে পারিনি। তোমাদের প্রোগ্রামে তো আমি জয়েন হই। তারপরে কবির ভাইয়ের নাম্বারটা আমি দিলাম আমাদের রেজার কাছে, আমাদের যে ফাউন্ডার, যে তুমি কবির ভাইকে অ্যাড করো। তো অ্যাড করতে গিয়ে দেখে যে না, উনি তো অলরেডি আছেন আমাদের সাথে, ওনাকে তো অ্যাড করা যাচ্ছে না, উনি তো অলরেডি আমাদের সাথে আছেন। তাহলে এটা নতুন না, আপনি আমাদের সাথে আগের থেকেই আছেন। আমার মনে হয় এর আগের যে একটা ইয়ে হয়েছিল, সেমিনার হয়েছিল, লঞ্চিং যেদিন হলো, ডক্টর চিফ গেস্ট ছিলেন, ওখানে আমি জয়েন করেছিলাম। বাট পরে বললেন তো, আপনি আমাকে বলেন ধানমন্ডি লেখে যে আমি ওই দিন জয়েন হয়েছিলাম, কিছুক্ষণ থেকে বেরিয়ে আসছি। যদি ওই দিন আপনি তাহলে তো আপনাকে পরিচয় করে দিতাম না। ওই দিন আমি ইয়ে করতে পারিনি, পরে আবার রি এন্টার বা যেভাবেই হোক আমি আউট হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, আজকের সবাইকে ধন্যবাদ, প্রধান অতিথি সহ আজকের যারা প্যানেলিস্ট যারা ছিলেন, আপনাদের মূল্যবান সময় এবং আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আমরা একটা সেশন দিয়ে সমস্ত বক্তব্য সমস্ত কিছু আমরা তুলে আনতে পারবো না। আমাদের যে সমস্যা, এটা মহীরুহ, একদম মানে কি বলবো, হিমালয় পর্বতের মতো আমাদের এই সমস্যা রয়ে গেছে।
বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে আমরা যদি স্মার্ট বাংলাদেশ করতে চাই তাহলে কিন্তু আমরা দেশকে সেভ করতে হবে আর কি। দেশকে আনসেফ রেখে কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবো না আর কি। আমরা সেই কাজটাই করছি এবং সেই কাজটি আমরা শুরু করেছি অন্তত আর কি। তো এটা চলমান থাকবে। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে, ঢাকাতে বেশ অনেক রাত, আমি ঢাকাতেই আছি, এখন 11টা 20। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে পরবর্তী আমাদের প্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ।